সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা আছি আপনাদের সাথে এবং আজকের দিনে বরাবরের মতোই ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাতেও আড্ডা হবে এমন একটা বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পুরো 1.5 ঘন্টার একটা আড্ডা এবং আমাদের সাথে অবশ্যই বিশেষ 3 জন বন্ধু আছেন, তাদের সাথে গল্প হবে এবং প্রতিনিয়তই আমরা যেহেতু জানতে চেষ্টা করি, দিনের কাছে কিছু শিখি, বিকেলের কাছে কিছু শিখি, কিংবা আমার সামনে বসে কেউ একজন শুধু শুধু গল্প করছেন, সেই গল্প থেকেও কিছু না কিছু জানা যায় বা শেখা যায়। এবং প্রতিনিয়তই যখন শিখতে থাকি এবং জানার এই প্রসেস চলতে থাকে, কোনো না কোনো সময় জীবনে সেটা কাজে তো লাগে। তো সেই বিষয়টা মাথায় রেখেই আমরা আজকের টপিক নির্ধারণ করেছি। বলে দিই আমাদের আজকের বিষয়, জেনে রাখুন কাজে লাগবে। আমাদের সাথে সেটা নিয়ে কথা বলতে এসেছেন 3 জন অবশ্যই আমাদের ভীষণ প্রিয় মানুষ। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আছেন আমাদের সাথে নুসরাত জাহান পরি, তিনি মেকআপ আর্টিস্ট এবং একজন উদ্যোক্তা। তার পাশে আছেন তানিয়া আক্তার, তিনি সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং ভাইয়া গ্রুপ অফ কোম্পানি। এবং তার পাশে আছেন জেনিফার আবেদিন, তিনি একজন পরিচালক ইন্টারন্যাশনাল স্টাডি সলিউশন লিমিটেড। 3 জনকেই স্বাগত জানাচ্ছি। জেনিফার আপু আমার চেনা মানুষ, তার কাছে আগে আসি, কেমন লাগছে এসে? অনেক ভালো লাগছে। লেডিস ক্লাব তো আসলে সবসময় এই আড্ডাটা ভালোই লাগে। আমি তো দেখি, মানে আমি যদিও আমার সৌভাগ্য হয়েছে এখানে এর আগে একবার আসা, এটা আমার সেকেন্ড টাইম, সবসময় ভালো লাগে। বাহ, চমৎকার। আমরা একটু তানিয়া আপুর কাছেও শুনি যে লেডিস ক্লাব দেখা হয় কিনা। লেডিস ক্লাব আমার দেখা হয়েছে, তো আমার কাছেও ভালো লাগে, আর আজকে আসতে পেরে আমার কাছেও ভালো লাগছে। চমৎকার। পরি আপুর কাছে শুনি। এটা আমার বরাবরই ভালো লাগে, কারণ আমি সবসময় আপনাদের শোগুলো দেখি আর আমার অনেক পরিচিত মুখ এখানে আসছে, তো এটা দেখে আমারও একসময় মনে হয়েছে আমি কখনো না কখনো এই শোতে একবার আসবো। একদমই। যে শো শব্দটা যখন বলি, এটা নিয়ে কেন আমার একটু বাধাও আছে নিজের কাছে মনে হয়, কারণ আমি আসলে কোনো রকম ওই যে টিপিক্যাল টিভি শো যেরকম হয় সেটা আমরা না করে বরং আমরা নারীরা মিলে আড্ডা দেওয়ার একটা চেষ্টা করি এবং কোনো রকম কোনো টেনশনই এখানে নেই। মানে আমরা আমাদের নিজেদের ভেতর যা কিছু গল্প শেয়ার করতে ইচ্ছে করে সবকিছু আসলে বলতে পারি। সেই বিষয়ে দ্বিমত পোষণ করবেন না হয়তো আপনারাও, তাই না? আপনাদেরকেও বলছি যে শুরুতেই চলে আসবেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের সাথে এসে আড্ডা দিতে পারবেন। আজকে কিন্তু অনেক কিছু জানবার সময়। অন্যদিন আসলে নানান বিষয় নিয়ে বলা হয় না যে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আজকের বিষয়টাই যেহেতু এভাবে দিয়েছি, জেনে রাখুন কাজে লাগবে। আজকে জানার কোনো শেষ নেই এবং উদ্দেশ্যটাই অনেক কিছু জেনে নেবার। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু আসি জেনিফার আপুর কাছে, আমি তো বরাবরই আপনার সাথে কথা হয়েছে যখন ইন্টারন্যাশনাল স্টাডি সলিউশন লিমিটেড নিয়ে, তো তখন আসলে বেশি কথা হয়নি। এখনই একটু কথা বলি সেটা নিয়ে, যে এটা কবে শুরু হলো, কিভাবে হলো। জি, আসলে এটা আমাদের প্রায় অলমোস্ট 8 ইয়ার্স হয়ে যাচ্ছে আমি এই বিজনেসটা রান করছি। এখানে আমি অ্যাজ এ ডিরেক্টর আছি। মেইনলি আমি হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, ওদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে সব কিছু। সো এখানে আসলে কি অনেক স্টুডেন্ট আছে যারা চায় যে আমরা বাইরে যে পড়াশোনা করি একটা ভালো ওখান থেকে যদি স্কিল ডেভেলপ করে আসতে পারি, দেন দেশে এসে একটা ভালো একটা সেক্টরে জয়েন করতে পারবো, অথবা ওখানেও অনেকে চায় যে আমরা এরপরে কোনোভাবে সেটেল হতে পারি কিনা দেশের বাইরে। সো আমি মেইনলি কাজ করছি হচ্ছে সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড নিয়ে। অনেক স্টুডেন্ট আমি মানে এর আগেও অনেক স্টুডেন্ট পাঠিয়েছি। সো যদি আসলে ভালো স্টুডেন্ট থাকে যারা স্কলারশিপ নিয়ে যেতে চায়, তারা যদি একটা IELTS-এ ভালো একটা স্কোর তুলতে পারে, তাহলে এখানে 100% থেকে শুরু করে 70% 50% পর্যন্ত স্কলারশিপ অ্যারেঞ্জ করে দেওয়া পসিবল। সো তারা অনেক অল্প খরচে ওখানে ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করে আসতে পারে আর কি। তাহলে তো এখন আমার মনে হয় যে যেহেতু ইদানিং বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে, প্লাস রেমিটেন্সের একটা বিষয় আছে, তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের দেশের সম্ভাবনাময় তরুণ তরুণী যদি এখন দেশের বাইরে যাবার চেষ্টা করেন এবং দেশের রেমিটেন্স পাঠানোরও যদি একটা ব্যবস্থা হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার সাথে যোগাযোগ করলে বেশ কটা দেশ সম্পর্কে জানা যাবে এবং কোথায় কেমন সুযোগ সুবিধা আছে সেটাও শুনতে পারবো অবশ্যই। বাহ, চমৎকার। তাহলে আজকে বন্ধুরা আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝেই গেলেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু জুমে এসে জিজ্ঞেসও করে নিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুকে লাইভটা চলছে সেখানে কমেন্টের মাধ্যমে লিখে আপনার প্রশ্নটা জানাতে পারেন। তাহলে সেখান থেকে আমি প্রশ্নটা পড়ে অবশ্যই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমাদের সাথে তানিয়া আপু আছেন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে, উনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন ভাইয়া গ্রুপ অফ কোম্পানিতে। তো আমি একটু এই জায়গাটা সম্পর্কে এবং এই কাজে আসার ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাই।
আচ্ছা, ভাইয়া গ্রুপ অফ কোম্পানি হচ্ছে গিয়ে 1972 সাল থেকে এই কোম্পানিটা। তো এটার 18টা কনসার্ন আছে। আচ্ছা তার মধ্যে একটা আমাদের খুব পপুলার কনসার্ন হচ্ছে নাবিস্কো বিস্কুট, প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স। দেন আসলে ভাইয়া গ্রুপ অফ কোম্পানিটা আমার বনানীতে যাওয়ার পথে চোখে পড়েছিল। দেন আমি টার্গেট করে যে কোম্পানিতে আমি জব করব, দেন এখানে সিভি ড্রপ করি, দেন ওখান থেকে জব হয়। এখন আমাদের প্রোডাক্টগুলো যেগুলো সেটা হচ্ছে গিয়ে আমি হাউজিং সেক্টরে আছি। আচ্ছা হাউজিংটার আমাদের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, 5 স্টার হোটেলের ওনারশিপ সেল, আর হচ্ছে আপনার মেডিকেল, এই তো। বাহ, তাহলে তো একদম মৌলিক চাহিদার বেশ অন্যতম একটা ভীষণ প্রয়োজনীয় একটা জায়গা নিয়ে কাজ করছেন। এবং বাসস্থান নিয়ে যখন কাজ হয় তখন আসলে প্রত্যেকেই একটা জায়গায় যখন আসছেন, ঢাকা শহরে বসবাস করার চেষ্টা করছেন বা বাংলাদেশেরই যে কোনো জায়গায় বসবাসের চেষ্টা করছেন, নিজস্ব একটা বাসস্থান করা বা নিজস্ব একটা জায়গা থাকা, এগুলো আসলে একটা সিকিউরিটি। এন্ড এগুলো আসলে মানুষের জন্য আসলে বেশ আমার মনে হয় যে লম্বা সময়ের জন্য, লং রানে যদি সে জীবনকে নিয়ে একটু প্ল্যান করে, এগুলো সম্পর্কে জানা ভীষণ সবথেকে বড় দরকার। কথা হচ্ছে কি আমরা বাংলাদেশে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টের জন্য সবথেকে সিকিউরিটি যেটা মনে করি সেটা হচ্ছে ল্যান্ড, অ্যাপার্টমেন্ট। কারণ এটা তো হচ্ছে গিয়ে কোনো লস প্রজেক্ট নাই, এটাতে মানে কোনো রকম ভাবে আছে না যে ইনভেস্টমেন্টের পর হচ্ছে লস হয় যেটা, ওইটা কিন্তু নেই একেবারেই। কিন্তু তারপর নিজের একটা প্রপার্টি হওয়া কথা আছে যেরকম যে সবাই আসলে জানে না কোথায় আসলে তিনি খুব invest স্বস্তি করতে পাবেন, হবে। কোথায় ইনভেস্ট করবেন বা কোন কোথা থেকে জায়গাটা ধোঁকা খাবে আমার না। জন্য সেফ, এটাই যে নিরাপদ একটা ইনভেস্টমেন্ট যাতে হয় এবং অথেন্টিক কিনা। হালাল উপায়ে। হ্যাঁ হ্যাঁ, বাহ। তো এই জিনিসগুলো কিভাবে এনশিওর করতে হবে সেই বিষয়ে নিশ্চয়ই আজকে আপনি আমাদেরকে হেল্প করবেন। অবশ্যই। আমরা একটু নুসরাত জাহান পরি আপুর কাছে আসি এবং আমি জানতে চাই যে আপনার উদ্যোগটা কি নিয়ে, এবং আপনি একজন উদ্যোক্তা যেহেতু, সাথে মেকআপ আর্টিস্ট হবার জার্নিটা কেন শুরু হলো? আচ্ছা, মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছাটা ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে খুব সাজুগুজু করতে পছন্দ করতেন? পছন্দ করতাম, আর আমিও সাজতাম, অন্যকেও সাজাতাম। আর উদ্যোক্তা এটা হচ্ছে আমার ক্লাস 9-10 থেকে। যখন আমি 9-10-এ পড়ি তখন থেকেই আমার মাথায় কাজ করতো যে আমি কিছু একটা করব। তো সে থেকেই আমি দেখা গেছে কুমিল্লা থেকে খাদি কটনের ড্রেস নিয়ে আসতাম, সেগুলো আবার আমি আমার ফ্রেন্ডস যারা ওদের কাছে সেল করতাম। তো এইভাবেই না আস্তে আস্তে নিজেকে মানে উদ্যোক্তা হিসেবে দেখার একটা ইচ্ছা তৈরি হইলো। জাস্ট 5 বছর ধরে আমার একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে গ্ল্যাম অ্যান্ড গ্লো বাই নুসরাত। আচ্ছা, গ্ল্যাম অ্যান্ড গ্লো বাই নুসরাত। আর আমার মেকআপ আর্টিস্ট যেহেতু, আমার মেকআপের যেই পেজ বা আমার হচ্ছে ফেসবুক পেজ, যেটা হচ্ছে আমার ড্রেস, শাড়ি এবং বিভিন্ন মেকআপ কসমেটিক্স প্রোডাক্ট সবই আছে। বাহ, তাহলে তো একটা বেশ চমৎকার আপনি একটা উদ্যোগ অর্গানাইজ করেছেন। এবং যেটা ছোটবেলার শখ, খুব কম মানুষই আছেন যারা কিনা নিজের যেটা করতে ভালো লাগে, যে কাজটাকে আমি ভালোবাসি সেটাকে পেশায়ও রূপান্তর করতে পেরেছেন। অনেকেই নানান প্রফেশনে কিন্তু আছেন, সকাল 9টা বাজে অফিসে পৌঁছচ্ছেন, 5টা বাজে শেষ করে 8টায় বাসায় আসছেন, কিন্তু উনি ভালো লাগছে না, কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না, বসের কথায় আরাম পাচ্ছেন না। তো উদ্যোক্তা হওয়া যেন এখন হলো অনেকের জন্যই বেশ একটা স্বস্তিরও ব্যাপার যে আমি আমার নিজের বস। বা চমৎকার। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা যুক্ত হতে চান, তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড তো দেওয়া আছে, আপনারা জানেন। আপনারা আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, এবং সাথে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও এখন আমরা লাইভ আছি। এটা ছাড়া আপনারা ইনস্টাগ্রামেও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আরেকটা খুব ভালো বিষয় হলো, অনেকেই জুমে আসতে চান না, ভাবেন যে আমি নিজেকে দেখাতে চাই না। তো এরকম মানুষদের জন্য আমাদের ফোনের অপশনটাও ওপেন আছে। ফোন নাম্বারটা বলে দিই, 09666791234। একদম সব রকম কথাবার্তা যখন জানিয়ে দিলাম, তখন জেনিফার আপুর কাছে আরেকবার আসি। এবং এসে আমি যেটা জানতে চাই যে 3টা দেশের কথা বললেন, এবং এখন দেখা গেছে কি যে অনেকেই কানাডা, অস্ট্রেলিয়া যেন মুখস্থের মতো এই দেশগুলোর কথা বলছেন। তো আমি যে কোনো একটা দেশ ধরে আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনি যে 3টা দেশ নিয়ে কাজ করছেন, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক, তো এই জায়গাগুলো আপনারা পাঠাচ্ছেন, সেখানে কেমন সুযোগ সুবিধা মনে হচ্ছে বা সেখানে আসলে কি কি সুযোগ আছে? আচ্ছা,
সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক 3টা স্থানেই ওরা ওদের এডুকেশন স্টাডি কমপ্লিট করে এরপরে আরও হায়ার স্টাডি কমপ্লিট করতে পারবে, সাথে ওরা হচ্ছে ওখানে জব করার সুযোগ পাবে। স্টাডি কমপ্লিট করার পরে ওরা 2 বছর জব করার সুযোগ পাবে, তারপরে যদি ওরা চায় ওখানে সেটেলও হয়ে যেতে পারবে। হ্যাঁ, আর এই 3টা কান্ট্রিতে এক হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়া যায়, এটা একটা মানে পজিটিভ বিষয় আছে। হ্যাঁ, প্রতি সব কান্ট্রি কিন্তু আমি কিন্তু আসলে এগুলাতে আইএলটিএস লাগে, আইএলটিএস ছাড়াও কিছু কিছু কান্ট্রিতে যাওয়া যায়, বাট ভিসার ইস্যু ওগুলা আমাদের দেশের জন্য ভালো না। তো ওগুলোর কথা আমি এই জন্য বলি না। অনেক আছে যে বলে আপু আমাদের জন্য আইএলটিএস দেওয়াটা একটু টাফ, যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে স্টাডি করতে যাব আমাদের ইংলিশটা জানতেই হবে, বিকজ আমরা কি ওখানে তো আমরা বাংলায় কথা বলতে পারবো না। সো ইংলিশের উপরে জোর যেহেতু দিতেই হবে, যারা যেতে চাবে আমি বলবো যে আইএলটিএসটা করতে। এটা হবে কি, এতে পরে ওখানে গিয়ে কমিউনিকেশন করতে বা পড়াশোনার সাথে নিজে কোপ আপ করতে সুবিধা হবে। আর এখানে আসলে কি সুযোগ সুবিধা শেষ নেই। আমার কাছে আসলে কানাডা থেকে ইউরোপ হয়তো বা আমি কাজ করছি এই জন্যই না, বিকজ আমার অনেক ফ্রেন্ড সার্কেল কানাডাতেও আছে, আবার আমি তো অনেককে ইউরোপেও পাঠিয়েছি। তো আমার কাছে ইউরোপের সুযোগ সুবিধাটাই কেন জানি বেশি মনে হয়। কানাডার থেকে এখানে আর্নিং মানে ভালো করা যায়, স্টুডেন্টরা নিজেরাই খরচ নিজেদেরটা বিয়ার করতে পারে। সো আমি বলবো যে আসলে অপরচুনিটি শেষ নেই। এই যে আইএলটিএস এর কথাই যেহেতু বললেন, আইএলটিএস আছে এবং ওআইইটিসি এটাও একটা আছে, তো এই জিনিসগুলোর মাধ্যমে কি স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে এই কটা দেশে গেলে? শুধুমাত্র আইএলটিএস এর সাথে আসলে স্কলারশিপ নেই, এখানে তার আসলে একাডেমিক রেজাল্টটাও আসলে ভ্যারি করে। তার যদি একাডেমিক রেজাল্টটা ভালো থাকে, আইএলটিএস এর স্কোরটাও ভালো থাকে, তখন আসলে আর টোটালি এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে যে ওরা কতটুকু স্কলারশিপ দিবে, কত পার্সেন্ট প্রোভাইড করবে। আপনাদের সাথে এখান থেকে যদি কেউ যোগাযোগ করে, তো সেক্ষেত্রে আপনারা কি এখান থেকে তারা কোন ভার্সিটিতে অ্যাডমিট হচ্ছে বা যেই ধরনের পেপারস প্রয়োজন, আমরা কতগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করে দেওয়া প্রয়োজন, এই অ্যাপ্লাইয়ের ব্যাপারটাও কি আপনারাই সাহায্য করছেন? জি, অ্যাপ্লিকেশনগুলো আমরাই করে দিই, আমরা তাদের ইমেল অ্যাড্রেস নিই, সব ডিটেলস হচ্ছে তাদের ইমেলেই চলে যাবে, তারাই জানতে পারবে যে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছি বা কিছু। অনেকেই এটা নিয়ে আসলে অনেকেই যারা একটু টেকনোলজিক্যালি সাউন্ড অনেকেই হন না কিংবা ফিল করেন যে আমি আসলে এত ঝামেলা নিতে পারছি না, তো সেই ক্ষেত্রে তাহলে আপনারা বেশ একটা সাহায্য করতে পারেন যে অ্যাপ্লিকেশনটা আপনিই করে দিচ্ছেন। বাহ বাহ, চমৎকার। বাকিদের কাছেও শুনবো অবশ্যই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে, এবং আমাদের সাথে বিশেষ বন্ধুরা তো আছেন, তাদের সাথে তো আমরা আজকে যে সুন্দর একটা বিষয় জেনে রাখুন কাজে লাগবে সেই বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছি। এবং আপনি বা কেন জানবেন না বলুন, লেডিস ক্লাবে আসলে প্রতিদিনই তো কিছু না কিছু জানা যায়, আজকে আর একটু বেশি করে তোড়জোড় করে আর একটু জানানোর চেষ্টা চলছে। আমাদের ফেসবুকে, ইউটিউবে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সাথে আপনারা আপনাদের টেলিভিশনে সবসময়ই দেখতে পাচ্ছেন। অনেক আমাদের পুরুষ যারা বন্ধু সদস্য আছেন যারা আমাদেরকে দেখেন, তারা আসলে আমাদের সাথে জুমে যুক্ত হতে পারেন না, যেহেতু নারীদের আয়োজন। তারা যেটা করতে পারেন, আপনাদের জীবনের যত নারীরা আছে তাদেরকে জুমে যুক্ত করিয়ে দিতে পারেন এবং আমরা একসাথে আড্ডা দিতে পারি, অনেক কিছু জানতে পারবেন, সেটা তো বটেই। আমরা একটু তানিয়া আপুর কাছে যদি এখন আসি, আমি একটু জানতে চাই যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এখন আসলে কেমন হাইপ চলছে এবং এই ধরনের প্রফেশনে আশাটাকে আপনার কি মনে হয়েছে যে আপনি কি এসে খুব ঠিক করেছেন? বেসিক্যালি আমার স্টাডি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা, আমার প্রিভিয়াস জব হচ্ছে ঢাকা কাস্টম হাউসে এসআই কোডা ওয়ার্ল্ড আইটি ডিপার্টমেন্টে। তো আমার টোটালি কমার্শিয়াল ডিপার্টমেন্ট রেখে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এসেছি। এটার কারণ হচ্ছে আমি নিজেই একটা আমার বিজনেস আছে, টিএস এক্সপ্রেস বিডি। আমি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ইনভলভ। আমার প্রোডাক্ট হচ্ছে গে বিউটি কেয়ার এবং হচ্ছে এটা ব্যাংকক থেকে ইম্পোর্ট করি আমি। তো আমার আসলে আমার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আমার মনে হচ্ছে ফার্স্টে আমার মার্কেট রিচ করতে হবে, মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে পড়াশোনা তো করতে হয় বেশ। পড়াশোনা থেকে হচ্ছে বাস্তব মানে অভিজ্ঞতা থেকে আর বড় কিছু হতে পারে না, এটাই হচ্ছে বড় পড়াশোনা আমি মনে করি এখন। আর হচ্ছে গিয়ে আমার যখন আর কি মনে হলো যে আমি মানে যেহেতু মার্কেটিংটা আমাকে জানতে হবে প্রপার ওয়েতে, তো সব থেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট হচ্ছে কিন্তু ল্যান্ড, অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, আমি যেটা ল্যান্ডের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি, অ্যাপার্টমেন্টের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি। আমাদের যেমন প্রোডাক্ট আছে 5 স্টার হোটেল, এটা তো যারা বিলাসিতা করে তারা হচ্ছে গিয়ে বেসিক্যালি 5 স্টার হোটেলের ওনারশিপটা নিয়ে থাকে। তো ওই জায়গাটা থেকে কিন্তু
আমি এটাতে সাকসেস হলে আমি আমার বিজনেসও সাকসেস হতে পারবো। তো আমার বিজনেসটাকে আমি কিছুদিন গ্যাপ দিয়ে আমি এখানে আসি, এবং সত্যি কথা বলতে কি আমার এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যাপারটা আমি খুব এনজয় করতেছি। আমি প্রতিদিন অ্যাবভ 30 থেকে 40 জন মানুষের সাথে আমি কমিউনিকেশন করতেছি বাই ওভার ফোনে। এই সিচুয়েশনেও আমি তাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, সবাইকে এখন এই সিচুয়েশনের কারণে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি ভালো না, ওই জায়গা থেকে আমরা প্রথমে তাদেরকে তো পারচেসের কথা বলতে পারি না যে স্যার আমাদের প্রোডাক্টটা নেন। তো ওই জায়গা থেকে ফার্স্ট আমরা তাদের সাথে হাই হ্যালো করি, ইন্ট্রোডিউস হচ্ছি, অনেক ভালো ভালো মানুষের সাথে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে, এবং এই জায়গাটার জন্য আমি খুব এনজয় করতেছি। আর এটা যেহেতু একটা বড় টাকা ইনভেস্ট করতে হয়, তাই না? তো মানুষের তো আসলে প্রশ্ন অনেক বেশি থাকে যে আমি এতগুলো টাকা এক জায়গায় দিচ্ছি বা আমি একটা ল্যান্ড কিনবো, সেটা তার আসলে অনেক দিনের সেভিংস থাকে, অনেক দিনের প্ল্যানিং এর পরে মানুষ আসলে গিয়ে একটা ল্যান্ড কিনেন, বা তাদের হলো দেখা যায় একটা বড় ইনভেস্টমেন্ট করবেন, সেখান থেকে তিনি এই কাজটায় যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারও নিশ্চয়ই প্রচুর মানে ধৈর্যের একটা বিষয় তো আছে। এটা তো অবশ্যই অবশ্যই অনেক ধমকও খেতে হয় ওভার ফোনে, আপনারা এই সময় কেন হচ্ছে গিয়ে ফোন দিচ্ছেন। কিন্তু ব্যাপার হচ্ছে কি আমি যখন আমার প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট থাকবো তখন কিন্তু আমার বলতে সমস্যা নাই। আমি একসময় চিন্তা করতাম যে একটা কোম্পানিতে আমি জয়েন করব, ওই কোম্পানিটা আমি কোম্পানির যোগ্য কিনা, কিন্তু এখন আমি চিন্তা করি যে আমি যে কোম্পানিতে জয়েন করব সেই কোম্পানিটা আসলে কতটুকু মানে অথেন্টিক বা কতটুকু সিকিউর, আমি ওখানে জব করে আমি কি কি ফ্যাসিলিটি পাবো। এবং আপনি সেই জায়গায় কাজ করছেন, আপনি নিজের সময়টা সেখানে দেবেন কিনা, আপনি সেখান থেকে কি কি শিখতে পারছেন, জানতে পারছেন, নিজেকেও তো ইনভেস্ট করতে হয় একটা কাজে যেতে হলে। তো আমি এই ভাইয়া গ্রুপ অফ কোম্পানি, ভাইয়া হাউজিং সম্পর্কে আমি অনেক ইনভেস্টিগেশন করেছি, জেনেছি এদের অ্যাপার্টমেন্টগুলো কেমন। আর প্রথম আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে হচ্ছে গিয়ে টু বি অনেস্ট আমি এই কোম্পানিতে আসছি, এদের প্রোডাক্ট সম্পর্কে জানছি, সব কিছু দেখছি, তারপর এটা সম্পর্কে আমি অনেক বেশি জানছি, জানার পর তারপর আমি জবে জয়েন করেছি। বিকজ এটা হচ্ছে কি একটা মানুষ যখন প্রপার্টিতে ইনভেস্ট করে তখন তো তার সেভিংসের অনেকটা টাকা সে এখানে ইনভেস্ট করে। অনেকে দেখা গেছে যে ধরেন ডিপিএস করতেছে 5000 করে মান্থলি, সে একটা সময় গিয়ে এটা ভেঙে ইনভেস্ট করতেছে, এই টাকাটা যেন বিফলে না যায় এই কারণে এটা সম্পর্কে অনেক বেশি জেনে তারপর হচ্ছে জয়েন করেছি, এবং আমি কনফিডেন্ট আমার প্রোডাক্ট নিয়ে, দ্যাটস আমার বলতে সমস্যা হয় না। আর আলহামদুলিল্লাহ আমাদের এখন সেলও ভালো হচ্ছে। চমৎকার। এখন এই একটা সময়ে আমাদের দেখা যায় কি যে যখনই দেশে নতুন কিছু আসে বা আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়েও গেলাম এবং আমরা নতুনভাবে আবার বাংলাদেশ গড়বার একটা চেষ্টা করছি, তো সেই সময়টা একটা অস্থিতিশীল পরিবেশ থেকেও যে মানুষ এখনো ইনভেস্টমেন্টের দিকে সময় দিতে পারছে, এবং আমরা আসলে যদি ইনভেস্টমেন্ট না করি সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মন্দাটা আসলে যাবে না, টাকা কিন্তু রোল হতে হবে, চারিদিক দিয়ে সবাইকে কিন্তু অর্থনৈতিকভাবে এগোতে হবে। তো মানুষ ইনভেস্ট করছে এবং এখন বাসস্থানের সদাই চলছে, এটা একটা বেশ ভালো ব্যাপার। আমরা আসি নুসরাত জাহান পরি আপুর কাছে, এসে জানতে চাই যে আপনি মেকআপ আর্টিস্ট হয়েছেন, এখন যে প্রফেশনালি মেকআপ করিয়ে থাকেন মানুষকে। হ্যাঁ, আমি প্রফেশনালি কাজ করে থাকি। আমার কাজগুলো হচ্ছে ব্র্যান্ডের সাথে, যেমন ভিভা, আঞ্জারা, বিভিন্ন প্রোগ্রামগুলো যে হয় যারা আছে, তো সেই ক্ষেত্রে যারা আছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ড শো গুলো, তো ওখানে আমার প্রায় অনেক কাজ থাকে। আর আমি এখন বেশিরভাগই হচ্ছে দুবাইতে থাকি। তো আর আমার কাজটা শেখা হচ্ছে দেশ বিদেশ দুটো থেকেই, সো দেখা গেছে আমি এখন বেশিরভাগ সময় দুবাইতেই সময় দিচ্ছি পার্লারে। এদিকে আমি দেখেওছি যে দুবাইয়ে কিন্তু একটা পার্টিকুলার মানে একটু আরবিয়ান মেকআপ স্টাইল এগুলো সব ফলো করা হয়, খুব মডার্ন মেকআপও সেখানে শিখতে হয়। তো সেক্ষেত্রে ওইখানে ট্রেনিংটা আপনার লাইফে আসলে কতখানি প্রভাব ফেলেছে? না, ওখানে বেশিরভাগ হচ্ছে যারা আরাবিয়ান, যারা ওখানের শেখ বলতে গেলে ওরাই হচ্ছে বেশি সাজতে পছন্দ করে, আর হচ্ছে ইন্ডিয়ান আর মরক্কো ওরাও অনেক সাজে। তো আমি যখন ওদের কাছে কাজ শিখলাম তখন দেখলাম যে আমাদের বাংলাদেশের সাথে ওদের কাজের অনেক পার্থক্য, অনেক মানে ইন্টারন্যাশনালি বেশিরভাগই হচ্ছে ওদের প্রোডাক্ট নলেজ, তারপরে সাজের একটা
ধরন, এটা আমাদের দেশে ওরা আমি জানতে চাই যে বাংলাদেশে কি ধরনের মেকআপ চলছে আর দুবাইতে কোনটা আসলে সেটা চলে না। এখন বাংলাদেশেও অনেক ডেভেলপ, কারণ বাংলাদেশে এখন অনেক সিনিয়র মেকআপ আর্টিস্ট যারা, ওরাও কিন্তু বাইরে থেকে আমি দেখেছি যে এখন যারা মেকআপ করছেন প্রফেশনালি, অনেক পেজেও আছেন, অনেক মেকআপ আর্টিস্ট কিন্তু দুবাই থেকে একটা ট্রেনিং নিয়ে আসছেন এবং দুবাইয়ের থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসছেন, সেই একটা এখানে এসে কাজ করছেন, সেলুন দিয়ে দিচ্ছে বা কাজ শুরু করছে। বাট এখন কিন্তু আমাদের দেশেও সেই সুযোগটা আছে, যেটা আমি মানে বাংলাদেশেও করেছি, যেমন সেলিনা মনির, তারপরে হচ্ছে শাহিদা আপু, আমি ওদেরই বলতে গেলে স্টুডেন্ট। সো তারপরে আমি মানে বাইরে অ্যাব্রোডে যেটা শিখেছি, এখান থেকে শেখার পরে দেখলাম যে না, বাইরের অনেক হচ্ছে বড় বড় মেকআপ আর্টিস্ট আমাদের দেশে আসছে, এবং কিন্তু উদ্যোক্তা যে এই মেকআপের যারা পছন্দ করে অনেকেই, মানে সবাই মোটামুটি এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে সেলুন দিচ্ছে বা সবাই সবার মতো এগিয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো বাইরের ট্রেনিং নেওয়ার আগে নিজের দেশ থেকে একটা বেসিক ট্রেনিং নেওয়া ভালো। আচ্ছা, তাহলে এটা বেশ। আমি একটু ওই পার্থক্যটাও জানতে চেয়েছিলাম যে দুবাই আসলে কি ধরনের কাজ করছে, দুবাইতে কোন জিনিসটা আপনি গিয়ে ফেস করেছেন যে আচ্ছা এটা তো ওরা নতুন করে। নতুন বলতে মেকআপের যে এখান থেকে যেটা শিখেছি, দুবাইয়ের শেখাটা পুরাটাই একদম আলাদা। ওদের মেকআপের সাথে আমাদের মেকআপ একদমই মানে মিলে না বললেই চলে। ওদের খুব যে সিম্পল তাও না, বাট ভারী মেকআপটাই ওরা এতটা সিম্পল ভাবে করছে, যেটা মানে এটা হলো যে সাধারণ অনেক মেকআপ দিয়ে কিভাবে যেন কম সেজেছে এমনই নো লুক বলতে, মানে নো মেকআপ হ্যাঁ বলতে একটা আছে, জাস্ট এমনই, বাট প্রচুর সাজছে। আচ্ছা, তাহলে এটা তো আমার কাছে মনে হয় বেশি কঠিন, তাই না? এটাতে বেশি সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের দেশের সাজ একটু সহজ। দুবাইয়ে গিয়ে যে ট্রেনিংটা করলেন, সেখান থেকে নো মেকআপ লুকের যে ট্রেনিংটা নিলেন, সেটা আসলে বেশ আমার মনে হয় সময় সাপেক্ষ, অনেক ধৈর্য নিয়ে করতে হচ্ছে, অনেক নিখুঁত করে করতে হচ্ছে। আসলে একটা ধৈর্যের ব্যাপার, আর এটা হচ্ছে আর্ট। কার উপরে কোন মেকআপটা যাবে, এটা একটা মেকআপ আর্টিস্টই বুঝতে পারে যে কার ফেজে কি যাচ্ছে। এখন মেকআপ আর্টিস্ট তো অনেক আছে বাংলাদেশে, বাট আমার বুঝতে হবে যে এই মানুষটার সাথে কোন মেকআপটা যাবে, তার শাড়ির সাথে কোন, একটা মানুষকে বোঝার বিষয় আছে, আর সেই মানুষটা আপনার কাছে কি চাইছে সেটাও জানার বিষয় আছে, সে যা চাচ্ছে তাই দিতে পারছেন কিনা সেটাও একটা বোঝার বিষয়। আমার মনে হয় যে বেশ একটা, আমার মানে যে কোনো মানুষ সাজতে যখন আসে, নিজেকে অন্যভাবে দেখতে আসে, তো সেই জিনিসটা আসলে তাকে ডেলিভার করা চ্যালেঞ্জের মতো। এখন পর্যন্ত যতগুলো মেকআপ করেছি দেশে বাইরে, সবাই খুবই হ্যাপি যে না আপু খুব সুন্দর কাজ করো, বা এই জিনিসগুলোই ভালো লাগে। বা যখন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি, ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করে যে না তোমার কাজ ভালো, বা ওরা আবার ডাকে যখন, তখন নিজের কাছে ভালো লাগে। একটু অ্যাপ্রিসিয়েশন আসলে আমরা সবাই ডিজার্ভ করি। জেনিফার আপুর কাছে আসি, জানতে চাই যে এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টাডি সলিউশনে তো আসলে ক্লায়েন্ট ডিলিং এর একটা বিষয় আছে, তো যদি কেউ এই সেক্টরে ক্লায়েন্ট ডিল করতে, আপনি যে ধরনের কাজ করেন কিংবা আপনার আন্ডারে যারা আছে তারা যেভাবে কাজ করে, তো সেই প্রফেশনটা যদি আসতে চায়, তাদেরকে বেসিক রিকোয়ারমেন্ট কি দেন, যে কি জানতে হবে? প্রচুর স্টাডি করতেই হবে আপু, আসলে স্টাডি ছাড়া কোনো হয়, কারণ আমি যখন ক্লায়েন্টকে আমি কোনো ইনফরমেশন দেবো, তার আগে তো আমাকে সেই ইনফরমেশনটা জানতে হবে। সেই জন্য আমরা প্রতিটি ইউনিভার্সিটির দেখা গেল ওদের ওয়েবসাইটে ঢুকে প্রতিটা নলেজ আমরা গ্যাদার করি আগে, হ্যাঁ, ইনফরমেশনগুলো আগে আমরা প্রপার ওয়েতে নিই। তারপর আমি যদি ক্লায়েন্টকে আমি সব ইনফরমেশন দিতে না পারি, সে কিন্তু কখনোই কনভিন্সড হবে না যে না আমি ওর মাধ্যমে কাজ করবো কিনা, ও অ্যাকচুয়ালি যথাযথভাবে আমাকে অ্যাডমিশনটা করে দিতে পারবে কিনা। তো এই জন্য আমি বলবো আমার যে সেক্টরটা, এটাতে আসলে জানার শেষ নাই। যখন আমি নতুন কান্ট্রি নিয়ে কাজ করতে যাব, আগে আমার ওদের প্রচুর ইনফরমেশন জানতে হবে, অ্যাডমিশনের মানে পূর্বের প্রস্তুতি থেকে শুরু করে আফটার অ্যাডমিশন ওদের একেবারে মানে সেটেলমেন্ট থেকে শুরু করে সব কিছু আমাকে ওদেরকে বুঝিয়ে দিতে হবে। সেই বিষয়গুলো নিয়ে তো শুনবোই, এদিকে আমরা দেশের বাইরে যখন যাচ্ছি আপনার মাধ্যমে, সেটা জানতে জানতে দেশের বাইরে থেকে আমাদের দুজন বন্ধু নেক্সাসে চলে এসেছেন। কোনো প্রকার কোনো এজেন্সি লাগেনি, একদম জুমের মাধ্যমে চলে এসেছেন আমাদের সাথে। রাশিদা আপু আছেন, আমাদের সাথে নাজিয়া আপু আছেন, তাদের সাথে কথা হবে অবশ্যই, বাকিরাও এর মাঝে যুক্ত হয়ে যাবেন। একটা বিরতি নিয়ে নিচ্ছি।
ফিরে আসলাম বিরতির পরে এবং আমাদের সাথে জুমের মাধ্যমে অনেক বন্ধুরাই যুক্ত হওয়ার চেষ্টা করছেন, অনেকে হতে পেরেছেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। চাইলে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন 0966679134। এটা হলো আমাদের নাম্বার, এখানে ফোন দিয়েও কিন্তু আপনারা আমাদের সাথে গল্প করতে পারছেন। যদি কিছু জানবার থাকে, আজকে 3টা সেক্টর থেকে 3জন মানুষ এসেছেন, তাদের কাছ থেকে কোনো প্রশ্ন বা উত্তর জানার থাকলে অবশ্যই সেটাও করতে পারেন। অনেকেই দেখা যাচ্ছে যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যেতে চাচ্ছেন, যেহেতু এখন এটা বেশ পপুলার একটা জব। এখন অনেকেই সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে পড়াশোনাও করছেন, সাথে এখানে কাজও করতে আগ্রহ দেখাচ্ছেন। সেখানে আসলে কী কী ধরনের স্কোপ আছে সেটা জানতে পারেন। দেশের বাইরে যাবার যে চেষ্টা আছে সেটা জানতে পারেন। অনেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন বা উদ্যোক্তা হবার পরে স্ট্রাগল করছেন, তো কি করলে স্ট্রাগল করবেন না, সেই ধরনের কোনো প্রশ্ন থাকতে পারে, সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করে আমরা নিজেরা গল্প করে অনেক কিছু জানতে পারবো, সেটাই আশা করছি। রাশিদা আপু আছে, নাজিয়া আপু আছে আমাদের সাথে, রেবেকা আপু, এদিকে হাসিনা আপু যুক্ত হয়ে গেছেন। আরেকজনকে দেখতে পাচ্ছি না এখনো, উনি এখনো চেষ্টা করছেন আমাদের সাথে আসার। তিন্নি যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো সেক্ষেত্রে সবার আগে রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আমি একটু জানতে চাই যে প্রবাস জীবনে আসলে অনেকেই জানতে চান যে আচ্ছা প্রবাস জীবনে কি আমাদের দেশীয় জীবন থেকে, মানে বাংলাদেশে থাকার থেকে ওখানে কি থাকাটা আপনার কাছে মনে হয় যে না আমি আসলে ঠিকঠাক আছি এবং আমি আমার দেশের থেকে প্রবাস জীবনে গিয়ে আমি সেটেল ফিল করছি? আপনার কি কি অসুবিধা বা সুবিধা হয়? আনমিউট করতে হবে রাশিদা আপু। ও ইয়েস ইয়েস, এখন হয়েছে, সরি। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে খুবই এটা গুরুত্বপূর্ণ এবং এটা খুবই প্রয়োজন ছিল আমাদের সবার জানার, শেয়ার করার, যেটা ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, আমাদের কাছ থেকেও সবাই জানবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে দেশে বাইরে আর দেশে কম্পেয়ার করলে এখন আমাদের এই যে বাংলাদেশ বা আশেপাশে যে এশিয়ান কান্ট্রিগুলা, এদের সাথে কম্পেয়ার করলে অবশ্যই তো বাইরে ভালো। যদি কেউ পরিশ্রমী হয়, নিয়মানুবর্তিতা হয় এবং সৎ হয়, তার জন্য বিদেশ হলো স্বর্গ। সে যদি ওইভাবে চলতে পারে, বুঝতে পারে, মেনটেন করতে পারে তাহলে। আর দেশের কথা, দেশ তো দেশে, সেটার জন্য একটা অন্যরকম কাজ করে, সেটা একটা অন্য প্রশান্তি দেশে গেলে। কিন্তু বিদেশে আসলে যেই সমস্যাগুলো হয়, অনেকেই নামার পরে কাজে ঢুকে যায়, তারা এস্টাবলিশড হলো, স্বাবলম্বী হলো, এখানে এসে একটা তাদের ভিতরে একটা তাড়া থাকে বা একটা ভয় ভীতি থাকে যে আমাকে কাজ করতে হবে, চলতে হবে। আসলে সেরকমটা না। এই দেশে সব রকম ফ্যাসিলিটিস আছে। আমি মনে করি যে প্রত্যেকেই এসে আগে যোগাযোগ করবে, কিছু একটা স্টাডি করা দরকার প্রত্যেকের, যে কোনো লাইনে এখানে সরকার এবং প্রোভাইড করে সমস্ত খরচ। যে কোনো লাইনে যদি সে একটা শর্ট টাইমের কোর্সও করে নেয়, তার জন্য উন্মুক্ত সব ডোরগুলা। আর ভলেন্টিয়ারটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইংলিশ যদি ভালো পারেও কেউ, ওখানে খুব হাইলি এডুকেটেড হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু ইংলিশটা চর্চা হয় না। তো যার জন্য যদি এখানে কেউ ভলেন্টিয়ার করে, ওদের স্পোকেনগুলো যে লিসেনিং করবে, তাতে করে তার স্পিকিংটা অনেকটা ভালো হবে, তাদের যে অ্যাকসেন্টগুলো সেগুলো বুঝতে পারবে। আদারওয়াইজ সে কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমাদের অনেকই, আমি দেখেছি যখন আমি জব করতাম, যে আমি বিভিন্ন সেক্টরে জব করেছি, ভলেন্টিয়ার করেছি, অফিসিয়ালও। তো এটাই আমাদের যারা এডুকেটেড তাদেরও এই প্রবলেমটা হয়, ইন্টারভিউতে যে তারা ফেস করে, যে তাদের অ্যাকসেন্টটা তারা ক্যাচ করতে পারে না, তারা কোপ করতে পারে না জবের পরিবেশে। সেই জন্য প্রত্যেকেরই উচিত যে দেশেই যাবে, আগে যায় কিছুটা, সাথে সাথে জবে না ঢুকে, জবে ঢুকলে অন্ধ হয়ে যায়, ব্লাইন্ড হয়ে যায়, কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার একটা চেষ্টা আগে তাকে করতে হবে। রাইট, আচ্ছা, প্রত্যেকেরই করতে হবে। দেন সে যে কোনো লাইন এটা চুজ করে নাও। আর ভলেন্টিয়ার করলেও সেটা আস্তে আস্তে তাকে এমপ্লয়ি হিসেবে নিয়ে নেয়। এটা একটা সুবিধা। তো খুবই ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই তো সবাই আসলে দেখা যাচ্ছে যে দেশের প্রয়োজনেই হোক বা নিজের ক্যারিয়ারের প্রয়োজনেই হোক, আমরা মনে হয় যে আমাদের দেশে যদি একটা পার্টিকুলার কোর্স না থাকে বা একটা পার্টিকুলার পড়াশোনা যদি আমার মনে হয় বাইরে গিয়ে করলে আমার লাইফে আরও কিছু অ্যাডভান্সড স্কিল যুক্ত হবে, তো সেই ক্ষেত্রে আসলে দেশের বাইরেও তো অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো অনেকেই পেতে চান বা নিতে চান নিজের জীবনে এগিয়ে যাবার জন্য। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আসলে হেল্প করে মানুষকে। নার্ভাস থাকে অনেকেই। নাজিয়া আপুর কাছে একটু এই
বিষয়টায় আসতে চাই যে অনেকেই যখন প্রবাস জীবনের শুরুতে যান, শুরুর দিকটা অনেকেই বলেন যে বেশ একটু স্ট্রাগল। তো আমি একটু আপনার কাছে সেটাই জানতে চাই যে কি ধরনের মেন্টাল প্রিপারেশন আসলে রাখা উচিত যদি কেউ নতুন নতুন শুরু করছে প্রবাস জীবনে যাওয়ার একটা প্ল্যানিং বা সেখানে গিয়ে থাকছে, তার কি কি ধরনের মেন্টাল প্রিপারেশন থাকা উচিত? খুব অনেকগুলো প্রশ্ন ডিপেন্ড করে সেই মানুষটার বয়স কত। ফার্স্ট অফ অল, সে যদি স্টুডেন্ট হয়ে থাকে, একজন এই এই যুগোপযোগী স্টুডেন্ট আমি যদি ধরি, তার একা সার্ভাইভ করার ক্যাপাবিলিটি তৈরি বা মেন্টালিটি তৈরি করে আসতে হবে। কেউ এখানে তাকে ধরে ধরে দেখিয়ে দেবে না যে তুমি এটা করো, বাস স্টপটা এখানে, মেট্রো স্টেশনটা এখানে, তোমাকে ইনফরমেশন ডেস্কে যেতে হবে ইনফরমেশনের জন্য, এই কথাগুলো কিন্তু বলবে না। তবে আমার মনে হয় যে এই যুগের ছেলেমেয়েরা এই ইনফরমেশন গুলো নিয়েই এইসব উন্নত দেশগুলোতে আসে, যে তাদেরকে কি করতে হবে, এবং নিজের রান্না নিজে তৈরি করা, নিজের ঘর নিজে গুছানো, নিজেকে অর্গানাইজ করে এই মাসে বা এই সপ্তাহে আমার এগুলো টাস্ক তৈরি করা, একটা লিস্ট তৈরি করা, এইসব টাস্ক আমাকে করতে হবে। আমার আম, একটা যদি গোল থাকে এই মান্থে আমি এই কাজটা করব, তার জন্য কি কি কাজ করতে হবে এই টাস্কের একটা লিস্ট তৈরি করতে হবে। এটা সে যেভাবেই করুক, এবং এটাকে ফলো করা, একটা গোল তৈরি করে সেই গোলটাকে ফলো করা, এইটা খুব ইম্পর্টেন্ট। সেটা অবশ্য যেই দেশেই থাকা হয় না কেন, তবে এইসব দেশে করলে সেটা কাজ হয়। এটাই হচ্ছে আম, একটু ডিফারেন্স আর কি। এই ডিফারেন্সটা কারণ এগুলো উন্নত দেশ। এখানে আমাদের দেশকে ছোট করে বলা বা কিছু, অন্য কোনো দেশকে ছোট করে বলার কিছু নাই না। এখানে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে নিজের মানে একা সার্ভাইভ করা বলতে কি, ফিনান্সিয়ালি অ্যাটলিস্ট আমি যেন একটা বছর, স্টুডেন্টদের স্পেশালি আমি বলবো, প্রথম একটা বছর যেন তাদের এত কিছু পার্থক্য থাকে, দেশ, নিজের পরিবার পরিজন, হ্যাঁ, সবকিছু মিলে ওদের ফিনান্সিয়ালি খুব সাউন্ড হতে হবে প্রথম একটা বছর। তারপর তো সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার মান্থলি এইটা এক্সপেন্স, এর জন্য আমাকে এই খরচ করতে হবে। বাবা মা অনেক সময় সেমিস্টারের খরচ দিয়ে দেয়, শুধু সেমিস্টারের খরচ দিলে হবে না। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ এই দেশ। হ্যাঁ, তাকে হাত খরচটাও এক বছরে তার জন্য সার্ভাইভ করতে পারে বাচ্চাটা, সেগুলো খুব খেয়াল করতে হবে। আর বাচ্চাটা না হোক, একজন পরিবার নিয়েও যদি আসে, সে যেন একটা বছর অ্যাটলিস্ট এইখানে সাউন্ডলি চলতে পারে, সেই খরচটা কিন্তু আনতে হবে, উইচ ইজ ভেরি টাফ। মানে নিম্ন মধ্যবিত্ত তো না, মধ্যবিত্ত আপার মিডল ক্লাসেরও টাকার কনভার্সন যখন ডলারে হয়, জি। ইটস ভেরি টাফ। কিন্তু যদি দিস ইজ নট ইম্পসিবল, দিস ইজ নট ইম্পসিবল। আর ইনফরমেশন নেওয়ার জন্য তো গুগল আছে, এবং মানুষের সাথে যোগাযোগ করা, যেই ইউনিভার্সিটিতে যাবে সেই ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে যোগাযোগ করা, এসব এসব ইনফরমেশন এখন আমার মনে আমাদের হয় যে সবাই দেশে শিখে নিয়েছে এখন, অনেক আসলে অনেক ছেলেমেয়েরা ভীষণ শিখে নিয়েছে, অ্যাডভান্সড এবং ওরা আমি অনেক দেখি advanced, আসলেই তাই। এবং exactly। আমি দেখেছি যে বাংলাদেশে দেশের মাটিতে বসে ওরা যেভাবে আসলে বিভিন্ন মানে উন্নত বিভিন্ন দেশগুলোর সাথে দেশে, কমিউনিকেশন হ্যাঁ, করছে এবং সেখানে ওরা যেই ধরনের absolutely। মানে সার্ভিস দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে বসে বসে যে নিজের দেশে রেমিটেন্স আনা যায়, এটাও ওরা মানে এটাও সফল অনেক, করছে, তাই এটাও, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে এখন absolutely। আসলে টেকনোলজিক্যালি সাউন্ড মানুষ প্রচুর দেখেছি বেড়েছে, এবং সেক্ষেত্রে শেখার আসলে কোনো বিকল্প নেই এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সাথে একটা ব্যাপার এসেছিল যে জেনারেশন জি, তাদেরকে অনেক সময় বলা হতো যে তোমরা প্রচুর হলো কম্পিউটারে পড়ে থাকো এবং তোমরা শুধুমাত্র টেকনোলজিক্যালি সাউন্ড হচ্ছ, কিন্তু বাকিভাবে আসলে হচ্ছে না। তো সেক্ষেত্রে ওরা একটু দেখিয়ে দিয়েছে যে তারা আসলে নিজেকে শেখাচ্ছে এবং তারা একটা অসাধারণ জেনারেশনও প্রমাণিত করলো তারা, তাই না? এবং তারা অনেক কিছুকে সাধন করে ফেলছে, যেটা আমরা ঘরে বসে অনেক সময় ভাবছিলাম যে এটা কি হবে না, আমরা মনে হয় অতটা পাওয়ারফুল না, কিন্তু সেখানে ওরা জেনারেশন জি, মানে খুব ছোট ছোট মানুষরাই হওয়ার কথা, তো তারা এসে একটা গণ অভ্যুত্থান করে ফেললো। কি কি চমৎকার একটা বিষয়। তাদের বিষয় আরও শুনবো। তানিয়াপুর কাছে আরেকটু আসি। তানিয়াপুর কাছে এসে আমি একটু জানতে চাই যে যদি কি না আপনি দেখা যাচ্ছে যে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে তো আপনি পড়েননি, তাতে কি আপনার কোনো অসুবিধা হয় যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আপনি কাজ করছেন? তাও না, এটা নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, বিকজ অফ আমার বিজনেস স্টাডি ছিল, মানে আমার
বিজনেসের ছিল হচ্ছে বিজনেস স্টাডি, হ্যাঁ। সো ওইখানে আমার সেলস এন্ড মার্কেটিং এর একটা পার্ট ছিল। একটা কোর্স ছিল, আচ্ছা। দেন মানে মেজর করা হয়নি হয়তো, হ্যাঁ, কিন্তু আমার তারপর major ছিল management। বেসিক নলেজ আছে আগে থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে প্র্যাকটিক্যাল নলেজ, এটার থেকে শক্তিশালী আসলে আর কিছুই কিছুই নাই। হতে পারে না। প্রতিনিয়ত ক্লায়েন্টকে ডিল করতে করতে শেখা হয়েছে। অনেক সময় দেখা যায় কি যে কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে সারা জীবন, তো বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো আছে সে সেখানে মনে করছে আমার হয়তো এই স্যালারিতে হয়ে যাবে না, তো সে চাচ্ছে এখন আমি সেক্টর চেঞ্জ করব। তো এই জিনিসটা অনেকেই নার্ভাস ফিল করে যে আমি সারা জীবন একটা বিষয়ে পড়লাম, এখন কি আমি সেক্টর চেঞ্জ করতে পারবো? তো সেটার কি মনে হয় যে সেটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত লাগে? মানে ইঞ্জিনিয়ার থেকে মার্কেটিংয়ে, আসলে মার্কেটিংয়ে যে কোনো সেক্টর থেকে আমি মনে করি আসা যায়। এটা হচ্ছে জাস্ট ধৈর্যর একটা ব্যাপার, সবার সাথে একটা গুড কমিউনিকেশন। আপনি মানে মার্কেটিংয়ের কাজটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার প্রোডাক্টটাকে আমি ইন্ট্রোডিউস করাবো। আচ্ছা, তো এই জিনিসটা আসলে আমার মনে হয় ছোটবেলা থেকে একটা নিজের ভেতরে ক্যারিজমা থাকতে হয়, এবং যাদের এই বিষয়ে আগ্রহ আছে, যারা কমিউনিকেশনে আসলেই আগ্রহী, খুব ইন্ট্রোভার্ট মানুষ, যারা কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য হয়তো এই কাজটা খুব একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। বাট যারা কমিউনিকেশনে ভালো, তারা হয়তো এই বিষয়টায় শাইন করতে পারে। আমি আসলে মানে ছোটবেলা থেকে আমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, আমি প্রচুর কথা বলতে পছন্দ করি। তো ওই জায়গা থেকে তারপরও আমার অফিসে জয়েন করার পর সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ফার্স্টে কথা বলতে আমার মিনিমাম 15 দিন সময় লেগেছে। বাহ, তাহলে তো বেশ চ্যালেঞ্জিংও। আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে তো শুনবই, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো দেখে যাতে আপনি হতাশ না হয়ে যান, কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করার পরেও যে একটা কাজ করে সফল হওয়া যায়, সেই বিষয়গুলোই তো আসলে আমাদের আজকের বক্তব্য হতে পারে। আজকের কথাবার্তা আলোচনায় সেগুলোই আসলে উঠে আসবে। আড্ডায় থাকুন সাথে, নিয়ে নিচ্ছি একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নেক্সাস টেলিভিশনস লেডিস ক্লাব। আমাদের সাথে যুক্ত আছেন অনেক বন্ধুরাই, যারা কিনা নতুন যুক্ত হয়েছেন, অনেকে ভিডিও অন করেন না, তো সেক্ষেত্রে অবশ্যই নিজের ভিডিওটা অন করবেন। আপনাদেরকে দেখতে পারতে হবে আমাদেরকে অবশ্যই, এবং যখন আপনারা কল করছেন খানিকক্ষণ ধৈর্য ধরতে হবে, কারণ আপনাদেরকে কানেক্ট করে তারপর আস্তে করে স্ক্রিনে আনা হবে। একটা প্রসিডিওরের ব্যাপার আছে, তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে চলবে না। কোনো পুরুষ বন্ধুরা ফোন দেবেন না, তারা শুধু টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে আমাদেরকে দেখবেন, তাদের জীবনে নারীদেরকে পাঠিয়ে দেবেন আমাদের সাথে জুমে আড্ডা দেবার জন্য। যেমন করে এই যে আমাদের সাথে অনেক নারীরা যুক্ত হয়ে গেছেন, এবং এই যে রেবেকা আপুর কাছে তার ওয়ার্কিং সেক্টরটা নিয়ে একটু জানতে চাই, যে রেবেকা আপু আসলে এখন কোন কাজটা নিয়ে যুক্ত আছেন সেটা আমি আরেকবার একটু শুনেও নিতে চাই। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। অহনা, আমি আছি একটা আর্কিটেকচার ফার্মের এইচআরে। আচ্ছা, তাহলে এইচআর যে বিষয়টা হিউম্যান রিসোর্স, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই এইচআর সেক্টরটা নিয়ে কিংবা তার অফিসের এইচআরকে নিয়ে একটু টেনশন করেন যে এইচআর সারাক্ষণ আমাকে শাসাচ্ছে, খুব শাসন করছে। তা আপনার অফিসের সবার সাথে আপনার কমিউনিকেশন কেমন? আপনাকে কি সবাই ভয় পায়, নাকি আপনি গিয়ে সবার সাথে গল্প করেন? না, এটা আসলে কাজ বিশেষে। হ্যাঁ, আমি যে আজকে যে কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করলা, এই কথাটা আজকে চিরসত্য কথা। এটা আমার পিছনে অনেকে অনেক কথা বলে, হ্যাঁ, কিন্তু আমার নিয়মের মধ্যে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আমাকে কিছু কথা বলতে হয়, মনের বিরুদ্ধে হলেও বলতে হয় অফিসের সাথে। আর যদি দেখি যে না, সেটা ঠিক আছে, অফিসের সাথে ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ একটু মনের বিরুদ্ধে করতে হয়, তখন হয়তো অনেকে অনেক কথা বলে। তো কি, সেটা তো আমার কিছু যায় আসে না, কারণ সততা দিয়ে চললে সবকিছুই আসলে সব সময় ঠিকঠাক যায়। একেবারে। এটা আমার আমি এই জিনিসটা মানি। আর সবচেয়ে বড় জিনিস কি, আমি একজনের সাথে মিশতে হয় না, আমাকে নানান ধরনের লোকের সাথে মিশতে হয়, বিভিন্ন ধরনের। তো সেই ক্ষেত্রে আমি দেখি আমার শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, আমিও ভুলভ্রান্তি করি, আমি যে করি না তা না, তবে শিখতে গেলে অনেক মানুষের সাথে মিশতে হবে, এটা একদম সত্যি কথা। আর আমার ভুলভ্রান্তি হলে আমি তখন চিন্তা করি না এটা আমার ঠিক হয় না, এটা ভুল। কিন্তু অফিসের সাথে আমাকে অনেকেই পছন্দ করে না, এটা একদম 100% সত্যি কথা। আচ্ছা, বেশ বেশ চমৎকার। কিন্তু এই যে কাজের প্রতি ডেডিকেশন থেকেই আসলে সবার সাথে কমিউনিকেশন হয়তো একদম প্রপার রাখা সম্ভব হয় না, কিংবা ভুলভ্রান্তি হলে সেটাকে আসলে অদেখা করে যাওয়ারও আসলে তেমন কোনো সুযোগ নেই, কারণ এটাই কাজের প্রতি আপনার ডেডিকেশন, এটা আসলে করতেই হয় সৎ থাকার জন্য। বাকি কিছু তো কথা হবে। আমরা একটু আগে কথা বলছিলাম
যাচ্ছিলাম নুসরাত আপুর সাথে না, তানিয়া আপুর সাথে। নুসরাত আপুর কাছে এবার আসি এবং এসে আমি জানতে চাই যে উদ্যোক্তা জীবন আপনার কেমন চলছে? এখন তো দেখা যায় যে উদ্যোগ নিয়ে সবাই বেশ চিন্তা করে, তা আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আমার হচ্ছে পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, শাড়ি, তারপরে মানে দুবাই আপনি দেখা থেকে, যাচ্ছে ইম্পোর্টও করছেন হ্যাঁ নিজস্ব? ইম্পোর্টও করছি। আবার দুবাই থেকে যেমন আমার কসমেটিক্স গুলো, তারপর হচ্ছে ব্যাগ, শু, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি জানতে চাই যে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আসলে আপনি কিভাবে এনশিওর করেন যে একটা কাস্টমার আবার আমার কাছে এসে কেনাকাটা করবে? সেই বিষয়ে আলাদা কোনো ট্রিক্স আছে কিনা? অবশ্যই, কারণ আপনি যখন একটা কাস্টমারকে ভালো কিছু দিবেন, তখন সে দেখা গেছে ওটা যতটাই এক্সপেন্সিভ হোক, যত প্রাইজেরই হোক না কেন, সে কিন্তু ওটা আপনার কাছ থেকেই নিবে, কারণ অথেন্টিকটা আপনার হ্যাঁ কাছে অথেন্টিকটা পাচ্ছে। যেমন আমি সবসময় এই সাইটটা দেওয়ার চেষ্টা করি, আর আমার যেই প্রোডাক্টগুলো সেগুলো সবসময় আমি বাইরে থেকেই আনার চেষ্টা করি, ইম্পোর্ট করি। সো ড্রেস বলেন, কসমেটিক্স বলেন, তো যেগুলো আপনার কাছে ইম্পোর্টেড বলছেন সেগুলো আসলে হ্যাঁ, কেন ইম্পোর্টই আসবে? করে আনছেন। হ্যাঁ, কেন আসবে? যখন আপনার কাছ থেকে ভালো কোনো জিনিস সে পাবে, তখন ওই কাস্টমারটাই আপনার কাছে বারবার আসবে এবং তার মাধ্যমে আরো 5টা কাস্টমার আমি পেয়ে যাব। একদমই তাই। এবং এই অথেন্টিক পাওয়ার যে বিষয়টা, সেটা আসলে যারা সব সময় আসলে পণ্য ব্যবহার করেন, ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করেন, তারা আসলে পণ্য ব্যবহার করলেই বোঝেন যে উনি আমাকে অথেন্টিকটা দিল দিচ্ছে নাকি কি? হ্যাঁ, দিচ্ছে না। খারাপটা দিল। তো সেই ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ওভাবেই আসে যে আপনি তাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছেন একটা গুড প্রাইস। সো খুবই ভালো। আমরা সেই সময় জেনিফার আপুর কাছে মনে হয় যে একটু প্রশ্ন করতাম, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ আলাপ করে ফেলেছি। একটা গান শুনলে হয়তো একটু পরিবেশ হালকা হবে, তো সেই ক্ষেত্রে জানাজানি চলবে আমাদের। একটা গান শুনি 2-4 লাইন আপনার কাছে। আচ্ছা, আসলে গান অনেক জানি, বাট যখন কেউ আসলে বলে না যে গান মানে 2 লাইন গান শোনা, তখন মনে হয় কোন গানটা গাবো, আর মাথা একদম, ব্ল্যাঙ্ক হয়ে যায়। একদম। হ্যাঁ, তা আমি হ্যাঁ 2 লাইন আমি গান এখন শোনানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা তো প্রফেশনালি কিছু আশা করছি না, আমরা 2-4 লাইন গুনগুন করি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। থ্যাংক ইউ। বাহ, খুব পছন্দের একটা গান, আমারও ভীষণ ভালো লাগে গানটা শুনতে। এবং আপনিও গাইলেন, মনে হলো যে এই যে যেরকম চাচ্ছিলাম যে পরিবেশটা একটু সুন্দর হয়ে যায় গান শুনতে শুনতে। সেই সময়ই তিনি আপুর কাছে আসবো, তো আমি এসে একটা জিনিস জানতে চাই যে সে কিন্তু রিসেন্টলি একটা প্রমোশন পেয়েছে। আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ হলো আমি প্রমোশনের মিষ্টি এখনো খাইনি। তো যে মিষ্টি খাইনি সেটা নিয়ে এত উদযাপন কিসের? তারপরও আমি জানতে চাই যে তিনি আপু একটা জায়গায় দেখা যায় যে একটা উত্তরণ, এটা আসলে খুশির একটা সংবাদ যদি জোকস সাইডে রাখি। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে কি কি কাজের কনসিস্টেন্সি বা কি কি ধরনের গুণ থাকা প্রয়োজন যাতে আপনি একটা প্রফেশনাল বা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে কাজ করছেন এবং সেখানে আপনার অনেস্টি দিয়ে উত্তরণ হচ্ছে, অর্থাৎ প্রমোশন হচ্ছে। তো সেই বিষয়টা একটু শুনে যে কি কি আসলে আপনার মনে হয়েছে যে আমি এই বিষয়গুলোকে মেনটেন করেছি। আসসালামু আলাইকুম আপু। আর সবাইকে অনেক ধন্যবাদ আর শুভ সন্ধ্যা। আর এখানে আমার প্রফেশনালি একজন আপু আছেন, তানিয়া আহমেদ আপু, যিনি আছেন, তানিয়া মনে হয় মেবি সামথিং। তো উনি যে কথাগুলো বলেছিল আসলে আপু, যেটা যে প্র্যাকটিক্যালি আসলে আমি আসলে আপু তারপরেও মার্কেটিং এর স্টুডেন্ট ছিল, আমি সেটাও ছিলাম না। আমি নর্মাল সোশ্যাল ওয়েলফেয়ারের
একজন স্টুডেন্ট ছিলাম। সো আমি এসে আসলে সেলস অ্যান্ড মার্কেটিং করেছি। আসলে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো অনেক বেশি এখানে ম্যাটার করে। যেটা হচ্ছে যে আপনাদের কমিউনিকেশন পাওয়ার, কনভিন্সিং পাওয়ার, কথা বলার স্টাইল এখানে অনেক বেশি ম্যাটার করে। আরেকটা যেটা হচ্ছে যে প্রমোশনের ক্ষেত্রে যেটা হয় একদম টোটালি টিম বন্ডিং, একা তো আর কিছু না। সেলসে আসলে টিম বন্ডিংটা অনেক বেশি ম্যাটার করে। নিজের টিম মেনটেন করা, সেলস টার্গেট গুলো ফিল আপ করা, প্রতি মাসে নিজেদের ওয়ার্ক গুলো নিয়ে সবসময় গবেষণা করা, এই জিনিসগুলো যদি থাকে এবং নিজের আত্মবিশ্বাস, নিজের কাজের আউটপুটটা যদি ভালো থাকে, অবশ্যই একটা জায়গায় থেকে ভালো করা যায়। বাহ বাহ, তাহলে এই তো দেখা যাচ্ছে টিমের সাথেও কিন্তু সম্পর্ক ভালো থাকতে হয়, কাজে কিন্তু কনসিস্টেন্সি প্রয়োজন। ছোট ছোট অনেক জিনিসগুলো, যেমন আমি ভাবছি আমি মনোযোগ দিয়ে কাজ করব, বাকি কাউকে দেখলাম না, শুনলাম না, সেটা করে কিন্তু বেশি দূর এগোনো যায় না তাই মনে হচ্ছে। এদিকে মিষ্টির কথা বলতে বলতে মিষ্টি আপুর সাথে একটু চলে আসে, তাকে পেয়ে গেলাম যেহেতু। মিষ্টি আপু, আপনার কাছে এসে একটু আমি জানতে চাই যে আপুর কাজের অঙ্গন কোনটা, আপু কি কিসে আছেন, কি করছেন? আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা, আমন্ত্রিত অতিথি এবং আমার নেক্সাস আপুদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। মিষ্টি আপু কি মিষ্টি করে কথা বলে। আপু আরেকদিন বলেছিলাম আমি কৃষিবিদ, হ্যাঁ, এছাড়া হ্যাঁ। আমি শিক্ষকতা করি। বাহ, তো আমি একটু জানতে চাই যে কৃষির যে সেক্টরটা, সেটা আসলে সেদিনও আপনাকে সেটাই বলেছিলাম যে কৃষি আসলে আমাদের দেশের পুরোটা আসলে কৃষি নির্ভর, এবং এই যে Yes. কৃষি নির্ভর একটা জায়গায় আমার মনে হয় যে খুব কম নারীরাই আছেন যে যারা কৃষিবিদ হচ্ছেন এবং কৃষি নিয়ে ভাবছেনও। বেশিরভাগ সময় কৃষি কাজ মানেই আমরা পুরুষের দিকে একটু ঝুঁকে পড়ি যে ওনারাই আসলে এই টাফ কাজগুলো করুক। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে কৃষিবিদ হওয়াতে বা কৃষি সেক্টরে নারীদের সম্ভাবনা এখন কেমন? ধন্যবাদ আপু, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। আপু, কৃষিবিদ, বাংলাদেশ তো এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষি নির্ভর আমাদের এই দেশে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তে গেলাম, আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম। তো বাহ। যে যখন ভর্তি হলাম দেখি মাত্র 7টা মেয়ে আর সব ছেলে। তো প্রথমে একটু ভীত হয়ে গেলাম ওই বয়সে। তারপর যখন পড়ালেখা ইউনিভার্সিটিতে স্টার্ট করলাম, দেখলাম না, এডুকেশনাল, হায়ার এডুকেশনের সবাই খুব কোঅপারেটিভ এবং মেয়েরা খুব ভালো করে আপু। যখন আপনার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়, ছেলেদের চেয়ে মেয়েরাই ভালো করে আপু। বিশ্বাস করেন, অনেক ছেলেদের চেয়ে মেয়েরা সিনসিয়ার বেশি কাজে। আচ্ছা, অফিসিয়াল ক্ষেত্রে আমার অনেক ফ্রেন্ডরা আমেরিকায় আছে, ওরা স্কলারশিপের ছেলেদের চেয়ে ভালো ভালো অবস্থানে আছে। এতে আসলেই ভালো লাগে। আমি মনে করি একটা মেয়ে যখন সিনসিয়ারলি কাজ করে, সে খুব ভালো কাজ করতে পারে যদি সে সিনসিয়ার থাকে এবং তার একটু সাপোর্ট থাকে। আর একটা কথা, সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু কোঅপারেটিভ, যেমন আমি গান করতাম, আমার ভিসি টিচার, আমার টিচার আমাকে খুব ভালোবাসতো। তো এখানে আমি এই গানের জন্য প্র্যাকটিক্যালে দেখা যেত, প্র্যাকটিক্যাল কোশ্চেন বাদ দিয়ে আমাকে গান জিজ্ঞাসা করতো, ফাইবার করতো। ওই প্লাস পয়েন্ট গুলো আমি পেয়েছি। আর বাহ বাহ এই বাহ, বেশ, এটা কিন্তু বেশ মজার। আমিও দেখেছি যে আমি আসলে ইভেন কি বেশি। চাকরির ক্ষেত্রে আপু, আচ্ছা, যখন কোনো কাজ, আচ্ছা মানে শারমিন ফারজানাকে তুমি কালচারাল প্রোগ্রাম হোক, কোনো বিজয় দিবস হোক, ওই আমাকে ওই কাজগুলো দেয় আর ওই জিনিসগুলো আমি খুব এনজয় করি সব সময়। আচ্ছা, বা বাহ শ্বশুর বাহ, বাড়ির কোনো অনুষ্ঠান, রান্না বাড়ির কাজ বাদ দিয়ে আমাকে বলবে তুমি প্রোগ্রাম ম্যানেজমেন্ট করো। কিছু জেনে, আসলে লেখাপড়ার সাথে কিছু জেনে রাখা ভালো, সেটা অবশ্যই প্রতিটি ক্ষেত্রে ফ্যাসিলিটি পাওয়া যায়। বাহ, আসলেই তাই। এবং এই জিনিসটার আসলে আসলে কোনো বিকল্প নেই। নিজেকে প্রতিনিয়ত একটু ট্রেন করা, নতুন কিছু একটু শেখানো। আমার হয়তো সেটা কাজে লাগবে না বা অফিসে হয়তো কোনো কাজে লাগবে না, তাও নিজেকে একটা এক্সট্রা স্কিল শিখিয়ে রাখা কি চমৎকার একটা ব্যাপার। নিজের জন্যই আসলে নারীদেরকে এখন নিজেদেরকে আরও স্কিলড করে ফেলতে হবে। এখন নারী পুরুষ নির্বিশেষে আসলে স্কিলফুল হওয়ার কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত কিছু শিখতে থাকবেন এবং একটা বিরতি থেকে এসে আরও কিছু শেখার একটা চেষ্টা থাকবে। সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির এপারে এসে। আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা জমা হয়ে গেছেন জুমে। আমি দেখি যে আমাদের চেনা চেনা মানুষের ভেতর হাসিনা আপু আছেন এবং আমি জানি যে আপু কাজের ক্ষেত্রে আসলে একাগ্রতায় বিশ্বাসী, কনসিস্টেন্সিতে বিশ্বাসী এবং প্রচুর আসলে আপনি খাটতেও পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনার কি মনে হয় যে কোনো কাজে কি আসলে কোনো শর্টকাট আছে, নাকি হলো কনসিস্টেন্সিটাই শুধু একমাত্র পন্থা? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। না, অবশ্যই আছে। ওই যে একটু আগে মিষ্টি আপা বলে গেল না, ওই কাজের মধ্য দিয়ে দেখা গেছে যে কোনো প্রোগ্রামে কোথাও গেলে বলে যে লিডারশিপের দায়িত্বটা আমাকে দিয়ে দেয়, বুঝছো? হ্যাঁ। কিংবা কোনো অফিসের কোনো পিকনিক এটা সেটাতে গেলে
বলে যে আপনি উপস্থাপনার ইয়েতে থাকেন, এগুলো সব আপনি মেনটেন করবেন, আপনি পারবেন। এই যে বিষয়গুলো, এগুলো দেখা গেছে কি অন্য একটা কাজ থেকে আবার মানে সাশ্রয় পাই, ওইটা জানার জন্য ওইটাতে চলে যায়। অন্য দেখা গেছে যে একটা কঠিন কাজ বা আর একটু বেশি ভারী কাজ, ওইটা আর আমার থাকে না। আর অফিসের যে বিষয়গুলো, এটা তো অবশ্যই আমি বলবো যে তিন্নি আপু যেটা বলে গেছে যে টিম ওয়ার্কটা, ওইটা না আসলে আমার যখন প্রমোশন হবে বা কোনো কাজের কোনো অগ্রগতি হবে, ওইটা না পুরা অফিসের আমি বলবো পুরো একটা টিমকে কেন্দ্র করে। কারণ আমার একার জন্য কিন্তু ওই সফলতাটা আসে নাই। একজন যেমন আমার অফিসে মনে করো কেউ হচ্ছে সাদা সুতাটা, আমার তো সুতার ফ্যাক্টরি, তো ওটা হচ্ছে জাস্ট কালার হয়, কালার হওয়ার পরে বিভিন্ন বায়ারদের কাছে চলে যায়, প্রায় 400-র উপরে আমাদের সুতার কাউন্ট আছে। তো এটা মনে করো স্টোর থেকে একজন সাদা র সুতাটা দিচ্ছে, ওইটা কেউ ইস্যু করতেছে, ইস্যুর পরে ওইটা হচ্ছে চলে যাচ্ছে ডাইং এর জন্য, মানে কালার হবে। তো ওর কাছ থেকে ওরও কিন্তু জানা লাগবে যে ওই সুতার অর্ডারটা কোন বায়ারের আমার, আবার যে ইস্যু করতেছে তারও কিন্তু জানা লাগবে যে বায়ারটা কোনটা। এখানে অনেক বায়ার, শয়ে শয়ে বায়ার, তো কে কোন সুতাটা নিচ্ছে, কেউ অ্যাক্রিলিক নিচ্ছে, কেউ বিস্কস নিচ্ছে, কেউ কটন নিচ্ছে, কেউ হচ্ছে মনে করো নাইলন নিচ্ছে। তো বিভিন্ন যে কাউন্ট গুলো 400-র উপরে, যে বললাম না, তো এই যে সবাই মিলে টিম ওয়ার্কটা, ওই ডাইং এর পরে আবার যখন ফিনিশিং এ চলে আসে, তখনও কিন্তু ওইটা আবার কি কি কালার আমার রেডি আছে আজকে, বা ওই ফিনিশিংটা নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথেও কিন্তু আমার একটা লেয়াজও থাকে। কোনো প্রবলেম হলে আমি জানতে পারি, বলতে পারি যে এই সুতাটা কালকে অর্ডার ছিল, বা এই সুতাটা কে করছে, বা কার হাতে এটা প্যাকেট হয়েছে, ওই প্যাকিং এর একটা লিস্ট চলে আসে আমাদের কাছে। তো এই যে সবার সেকশন থেকে সব মিলিয়ে একটা কমিউনিকেশন, ওইটা হচ্ছে যতটা তোমার ডেভেলপ থাকবে, তুমি যতটা আয়ত্তে থাকবে, জানা থাকবে, ততটা হচ্ছে এটা আরো অগ্রগতি হবে। মানে তুমি আরো বেশি একেবারে, তার মানে প্রচুর স্টাডি করতে হবে। নিজের কাজে আছি, প্রতিদিন কাজে যাচ্ছি, কাজ থেকে বেরোচ্ছি, ওই 9টা-5টা মেনটেন না করে নিজেকে আসলে পড়াশোনাটাও করাতে হবে। এটা একটা খুব ভালো পয়েন্ট আসলে। মরিয়ম আপুর কাছে আমি জানতে চাই যে মাঝে মাঝে অনেকেই আছেন যে ঘরে সময় কাটাচ্ছেন, তারপরও কি আপনি জানার চেষ্টা করেন? যেমন এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো বাইরে তেমন একটা কাজ করছেন না, কিন্তু ঘরে সময় থাকার সময়ও আপনার কি মনে হয় যে আপনি জানার আগ্রহটা কেমন আপনার, বা জানার জন্য কি করেন? ধন্যবাদ অহনা, সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, জানার আগ্রহ তো থাকা উচিত, আসলে শেষ নাই মানুষের জানার। এই তো প্রতিদিন পেপার পড়ার চেষ্টা করি, টিভি দেখি, খবর শুনি। নির্দিষ্ট একটা বিষয়ে জানতে হলে সেটা কিভাবে বেশি জানা যায় সেটা চেষ্টা করি। তবে আমার বেশি মনে হয় যে একটু লেখালেখি করতে পারলে ভালো লাগে, এই আর কি। তবে কাজের তো আসলে মানুষ, আমি যেরকম আমার পরিবারে সময় দিতাম, অফিসে এত কাজ করতাম, তারপরেও আমার ঘরে পরিবারে যে গুরুত্বটা আমার কাছে আমাকে দিত সবাই, যে কারো বিয়ে, জন্মদিন বা কেনাকাটা কোনো উপলক্ষ হলেই, ঈদ বা কোনো পার্বণ হলেই আমার দায়িত্ব ছিল, সব দায়িত্ব কেনাকাটা করা। সবচেয়ে ভালো গিফট বাচ্চার জন্মদিনে বা এটা বিয়ের উপহার সব আমি নাকি ভালো কিনতে পারি। ঢাকা থেকে বলো বা ময়মনসিংহে যখন ছিলাম তখনও সেই দায়িত্ব আমি পালন করেছি, ঢাকা থেকেও সারা জীবন সেগুলো আমার করতে হয়েছে, এখনো করতে হয়। সবাই বলে আমি নাকি ভালো পারি। এটা আসলে পরিবারের সবার যে একটা আপনার উপর নির্ভরতা আছে, নির্ভরতার জায়গাটা আপনি তৈরি করেছেন, সেক্ষেত্রে তারা আসলে আপনি করলে তারা স্বস্তিও পায় যে আসলে তিনিই যেহেতু এই দায়িত্বটা এত বছর ধরে সুন্দর করে এসেছেন, তাকে ছাড়া আসলে ভালোভাবে কেউ করতে পারবে না। অনেক দিন পর হোসনে আরা আপু যুক্ত হয়েছেন, তার সাথেও কথা বলার চেষ্টা থাকবে। এদিকে জাফরিন খুকু আপু চলে এসেছে, ইফ ফারহানা, নার্গিস আপু, রুমা আপু, ওবায়দা আপু, সোনিয়া আপু আছেন যাদের সাথে এখনো কথা হয়নি। হোসনে আরা আপু, আপনি কি আনমিউট আছেন? হোসনে আরা আপু, আপনার কাছে, আপনাকে কতকাল পরে আসলে স্ক্রিনে দেখলাম। খুব ভালো আছি, আপনাকে দেখে মনে হচ্ছে যে সাডেনলি আরেকটু বেশি ভালো হয়ে গেলাম। আপনি এই যে এই পুরোটা সময় কেমন ছিলেন, কি করছেন এখন? আমি তো সব খবর হাসিনা আপার মাধ্যমে পাঠিয়েছিলাম আপু। আমার তো অনেক বিপদ গেছে, 3-4 মাস আমার খুবই খারাপ অবস্থা আপু। আমিও অসুস্থ হয়ে পড়ছিলাম পরপর 2বার। এই যে এখন একটু একটু সুস্থ হচ্ছি, ছেলেও একটু সুস্থ হচ্ছে। পরপর 2টা অপারেশন গেল আমার ছেলে, একটা মেজর অপারেশন আর একটা আমার ছোট আর কি। অনেক ক্রিটিক্যাল অবস্থা, অনেক কষ্ট, অনেক কিছু, অনেক মানে ঝামেলা, অনেক কিছু শেষ করে এখন আল্লাহর রহমতে
আপু ভালো ছেলে করে জলদি দেখিয়ে রাখবেন। সুস্থ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু আজকে আবার অনেকদিন পরে দেখছি, তারপরে দেখছি যে আপনারা আপনাকে সবাই সুস্থ ভালো আছেন লাগছে। আপু? হ্যাঁ আপু খুবই ভালো আপু আছি। সবাই ভালো আছেন? একদম একদম আমরা ভালো আছি এবং আপনার কিছু কিছু খোঁজ খবর, যেমন আপনার ছেলের যে প্রথম অপারেশনের কথাটা সেটা আমি জানতাম, এরপরে এখন এই যে আপনার মাঝে একটা সময় গেল, তো এখন আজকে আপনাকে ভালো লাগছে, তো আপনি সামনের দিনগুলো অনেক ভালো থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। আসছি আবার কথা বলতে, একটু চলে আসি এবং আমি একটু জানতে চাই জেনিফার আপুর কাছ থেকে শুরু করি। সেটা হলো যে ইদানিং কম্পিটিটিভ একটা সময় এসে নারীদের আসলে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কাজের সেক্টরে যদি তারা যেতে চায় কি কি বিষয় তাদের আসলে সবসময় ফোকাস করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে একটু শুনি আপনার কাছে। আপু আমি সবসময় যে বিষয়গুলো দেখেছি, আমি বাইরে নিজেকে কিভাবে প্রেজেন্টেবল রাখবো, আমার ড্রেস আপটা কেমন হবে। আপনাকে যে খুব দামি দামি ড্রেসই পরতে হবে এমন কিছু না, আপনি সেটাকে কিভাবে ক্যারি করতে এবং বডি পারছেন। ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক 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 ম্যাটার বিষয়। করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বচন ভঙ্গিটা, মানুষের সাথে কথা বলার যে একটা মানে এটাও একটা কোয়ালিটি, যে আপনি কিভাবে কথা বলছেন, মানুষকে কতটুকু আপন করে নিতে পারছেন, সে আপনার সাথে কথা বলে কতটুকু স্বতঃস্ফূর্ত ফিল করছে। আমার ক্লায়েন্ট আসলে আমি প্রথমে তাকে তার কথাটা বলতে দিই, আমি আগে শুনি সে কি চাচ্ছে, তারপরে আমি সেইভাবে তাকে সার্ভ করি যে হ্যাঁ এবার তাহলে তার জন্য এইটা উপযুক্ত, এই সাবজেক্টটা উপযুক্ত। প্রতিটা সাবজেক্টই তো সে পারবে না, তার তো একটা ফিনান্সিয়াল বিষয় আছে, তাই না? তো তখন আমি তার কাছ থেকে আগে জানি। তো এই আসলে কথা বলাটা আগে তাকে আমাকে আপন ফিল করাতে হবে। হ্যাঁ, তা মেয়েদের ক্ষেত্রে আমি বলবো মেয়েরা তো এটা আরও ভালো পারে। আমি আসলে কি আমার পড়াশোনা ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশনের উপরে, বাট এই সেক্টরগুলোতে কাজ পাওয়াটা অনেক টাফ। বাট ছোটোবেলা থেকে কথা বলতে যেহেতু মানুষের সাথে পছন্দ করতাম, তো এই জন্য আমি বাংলা লিঙ্কে কাস্টমার কেয়ারেও ছিলাম বেশ কিছুদিন। ওখান থেকে আমি বেশ মানুষের সাথে যে কমিউনিকেশন স্কিলটা আমার ডেভেলপ হয়েছে। তারপরে আপনার মানে হাসি দিয়ে যে কোনো সিচুয়েশনে হাসি দিয়ে মানুষের সাথে কথা বলার একটা অভ্যাস হয়েছে। হ্যাঁ, তা এই বিষয়গুলো মেয়েদের একটু খেয়াল করতে হবে, তাদের ড্রেস আপ, তাদের বাচনভঙ্গি, এবং আসলে যে বললো যে শেখার আসলে শেষ নেই, প্রতিটা জায়গা থেকে আমার শেখার কিছু না কিছু আছে, শিখে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। বাকিদের কাছে ওই বিষয়ে শুনবো, কিন্তু একটা বিরতি থেকে এসে ওপারে যারা যারাই যুক্ত হবেন না কেন জুমে যুক্ত হয়ে যাবেন, তার ভেতরেই ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। আড্ডা দেয়া যে আসলে কতটা মজার, সেটা আসলে লেডিস ক্লাবে আসলেই হয়তো আমি বুঝতে পারি, কারণ 1.5 ঘন্টার একটা আড্ডা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের বন্ধুরা অবশ্যই অনেকেই জুমে যুক্ত হয়েছেন। সবার সাথেই ছোট ছোট করে হলেও কথা বলবার একটা চেষ্টা থাকবে। তার আগে আমরা বলছিলাম যে এখন যেহেতু কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডে আমার মনে হয় যে নারী পুরুষ নির্বিশেষে এখন সবাই কাজ করছে এবং দেশের অধিকাংশ জনসংখ্যার ভেতরে আছে নারীরা বেশি পুরুষদের থেকে। তো সেই ক্ষেত্রে নারীদেরকে কাজও ভীষণ করতে হচ্ছে, নারীরাই এখন সব রকম প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো নজরে রাখলে নারীরা আসলে জীবনে উন্নতি করতে পারবেন, সেটা আপনার মনে হয়? নারীরা কোন ব্যাপারটা অনুসরণ করলে হচ্ছে গিয়ে বেটার করতে পারবে? তো সেই ক্ষেত্রে থাকে না যে আমরা কিছু জিনিস তো মাথায় রাখি, অনেক নারীরাই অনেক কাজের সেক্টরে যাচ্ছেন, তা আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো ক্রাইটেরিয়াগুলো যদি নারীরা আসলে মেনে চলতে পারে, আপনার দর্শন থেকে শুনতে চাই। আমার কাছে যেটা মনে হয় কাজের ক্ষেত্রে সততা, আমি যদি আমার কাজের ক্ষেত্রে সততা থাকি তখন আমি মানে নিজের মধ্যে একটা মানে কি বলে শক্তি পাবো। একেবারে সৎ থাকলে কিন্তু নিজের ব্যাপারে কনফিডেন্ট থাকা যায়, তখন সবকিছুতে আপনি মুভ করতে পারবেন। আর ডিসিপ্লিন তো 100% মেনটেন করতে হবে, পাঞ্চুয়াল। আর অফিসিয়াল যেহেতু আমি যেহেতু টিম ওয়াইজ কাজ করি এবং আমার লাইফের ফার্স্ট আমি টিম ওয়াইজ কাজ করতেছি, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে টিম ওয়াইজ কাজ করতে গিয়ে সবাইকে আপন করেও নিতে হয়, কিন্তু আবার প্রফেশনাল ক্ষেত্রে একটু জানতেও হয় কোথায় থামতে হবে। হ্যাঁ, কোথায় থামতে হবে, ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে নিজেকে মেনটেন করতে সবার আগে জানতে হবে। নিজেকে মেনটেন করতে পারলে সবকিছু মেনটেন করা যাবে। সোশ্যাল আবার ব্যালেন্সড সোশ্যাল, এটা একটা বিষয় আছে। আমি এই বিষয়টা নিয়েই আবার নুসরাত জাহান পরিয়াপুর কাছে আসতে চাই যে কি মনে হয় যে এখনকার কম্পিটিটিভ পৃথিবীতে কোন বিষয়গুলো মেয়েদের খেয়াল রাখা উচিত? মেয়েদেরকে খেয়াল রাখতে হবে তার নিজে কি করতে চাচ্ছে, মেন হচ্ছে যার যার কাজের ফোকাসটা, ওখানে আমার সততা থাকতে হবে এবং আমার ইচ্ছা শক্তিটা
প্রখর থাকতে হবে যে না আমি এখানে এই কাজটা করব, এটাকেই আমার ভালো মতো প্রেজেন্ট একদম, করতে মানে হবে। আমার এটা So, করতেই হবে, করতেই হবে। সেই চিন্তাটা। তো আমরা তিনটা সেক্টর থেকে, তো সবাই সবার কাজে কিন্তু ফোকাস দিচ্ছে বিদায় আজকে তারা এস্টাবলিশড। একদম। সো আমি মনে করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, এবং প্রতিটা মেয়ে চাইলে তার জায়গা থেকে চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। আসলেই তাই, এবং ওই জিনিসটা আপনি যেটা বললেন যে ফোকাসটা ঠিক রাখা and প্রচুর করে চাওয়া, আমার মনেই হয়েছে যে আমি যে কটা সেক্টরে কাজ করি না কেন, আমি এমন কোনো জায়গায় কাজই করতে পারি না যেটার জন্য আমার বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে। আমার যখন কাজ থাকে একটা, আমার মনে হয় আমি এত করে খুব করে সেখানে পৌঁছতে চাই, ওই যে প্যাশনটা আমি ফিল করি, সেই প্যাশনটা না পেলে আমি কোনো কাজ করতেই পারি না। তো সেই ক্ষেত্রে নিজের কাজকে ভালোবাসা, একটা কাজের প্রতি খুব করে ছুটে যেতে চাওয়ার যে একটা ইচ্ছা, সেটা আসলে খুব খুব ইম্পর্টেন্ট কাজে ভালো করবার জন্য। খুব সুন্দর করে আসলে তিনটা পয়েন্ট দিয়েছেন। এদিকে আকলিমা আপুর কাছে আসি। আকলিমা আপুর সাথে বেশ কয়েকদিন কথা হয় না, তার কাছে এসে একটু জানতে চাই যে এই যে এখনকার সময়ে যদি বাইরে কাজ করতে যাওয়া হয়, তো মেয়েদের কোন বিষয়গুলো জেনে রাখা ভালো? হ্যাঁ, ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা। অনেকদিন পরে জয়েন করলাম, খুব ভালো লাগতেছে। বাইরে কাজ করতে মানে মানে অফিস, মানে এটা বলতে কি বোঝাচ্ছেন? জি, অফিসের কথা বাইরে কাজ বলছি। করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজ করতে হলে আমাকে প্রথমে আমি যে কাজে যাব সেই কাজটাকে আমাকে মানে ওই কাজের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, আমাকে ওন করতে হবে যে এই কাজটা করছি, ওটাকে আমাকে ধারণ করতে হবে। তারপরে সেই যথাযথভাবে কাজটি করতে হবে এবং সততার সাথে করতে হবে। একটা লক্ষ্য থাকবে যে আমরা অনেক সময় এরকম মনে করি যে আমি একটু মেয়ে, আমি একটু সুবিধা নেই, হয়তো বা একটু আগে চলে আসি বা এরকম, কিন্তু অনেক সময় আমাদের এরকম প্রবণতা থাকে। ওই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। কর্মক্ষেত্রে সবাই সমান, আমার যেরকম দায়িত্ব আছে আরেকজন আমার কলিগ ভাইয়েরও সেরকমই দায়িত্ব। সেই ক্ষেত্রে আমি কোনো এক্সট্রা সুবিধা নিতে চাইব, এবং আমার যে দায়িত্ব আমি সেইভাবেই ঠিকভাবেই পালন করব। সাথে সাথে তো আমার সংসার আছেই, আমি এটাই ভাবছি আর কি, সব দিকে আমার খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে গেলে কাজ আর কি ঠিকভাবেই করতে হবে। আমার উপর যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা সেই দিন সেই সময় কোনো কাজ ফেলে রাখা যাবে না। আর সততা তো অবশ্যই। খুবই আর খুবই আরেকটা ব্যাপার হলো, আমি যে প্রতিষ্ঠানে কাজ করবো সেই প্রতিষ্ঠানকে সেই বিষয়টাকে আমাকে ভালোবাসতে হবে। আমাকে বুঝতে হবে যে এইখান থেকে আমার রোজগার হচ্ছে বা আমি এখানে সেই সম্মান কাজটার পাচ্ছি, প্রতি একটা এটাই আর কি। সম্মান রাখা, সেটার প্রতি অনেস্ট থাকা, বেশ চমৎকার বলেছেন। এদিকে আমি রুমা আপুর কাছে একটা বিষয় জানতে চাই যে রুমা আপু, দেখা যায় যে ঘর সংসারে সময় দেবার পরেও আসলে পৃথিবী সম্পর্কে খোঁজ খবর রাখাটা, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপুকে অনেক সুন্দর লাগছে পার্পল কালারে। অবশ্যই আপনার 100% গুরুত্ব দিতে হবে। সংসারের ক্ষেত্রে কি, বাইরে যে কোনো কাজে কি, আপনার 100% গুরুত্ব সহকারে যে কোনো কাজে করেন না কেন, গুরুত্ব সহকারেই করতে হবে। যে সংসার করবে সেই সংসারকে ভালোবেসে সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে হবে। কারণ হচ্ছে একটা সংসার অনেক কঠিন জায়গা। মানে অফিস যেরকম, মানে যার কাছে যেরকম, এই সংসার আমার মনে আরো বেশি, ওখানে ভ্যারাইটিস রকমের আপনার সবকিছুতে করতে হয়। কারণ আমি কখন কি রান্না করব, কি খাবে, আমার হাজবেন্ড কখন আসবে, আমার সন্তানের জন্য কি করব, এক এক দিন এক এক রকম মানে এক্সপিরিয়েন্স করতে হয়। আমার তো মানে রাত হতেই মনে হয় যে আমি কি করব, কাল কি রান্না করব, আমার মেয়ের জন্য কি। আবার অনেকে যারা চাকরি করে তাদের বাসায় মানে থাকে, কিন্তু ওদের কোনো দায়িত্ব ছেড়ে দেয়, কিন্তু যারা একদম টোটালি বাসায় কাজ করে তাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। আসলে তো সেই বিষয়ে আসলে সিনসিয়ারিটিটা খুব দরকার, যে আমাকেও আসলে সব বিষয়গুলো খেয়াল রাখতে, নিজেকেও তো অ্যাক্টিভ থাকতে হয়। তো সেটা আসলে গুরুত্বপূর্ণ। ওবায়দা আপুর কাছে আমি একটু জানতে চাই যে যদি কাজের পরেও দিন শেষে বাড়িতে ফিরে এরকম কি কোনো একটা সময় বের করে নেন যখন নিজেকে আপনি পড়াশোনা করাচ্ছেন, নিজেকে পৃথিবীতে কি হচ্ছে সেই বিষয়গুলো জানাচ্ছেন, এই আপডেট থাকার বিষয় বা রাখার বিষয় নিজেকে, সেই বিষয়টায় গুরুত্ব দেওয়া হয় কিনা? আসসালামু আলাইকুম আপু, আসলে শাড়িটাতে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আমি আসলে আমার যখনই কোনো বিষয় কথা আলাপ আলোচনা হয় বা আমি হয়তো বুঝতে পারিনি, বা এমন হচ্ছে যে অফিসে একটা কাজ করলাম, কাজ করতে করতে একটা মিস্টেক হয়ে গেছে, বাসায় এসে আমার মনে হচ্ছে যেটা কি জিনিস, আগে আমি ওইটার যেখানে হোক, নেটে হোক, ডিকশনারিতে হোক, চ্যাট জিপিতে হোক,
অথবা আমার মনে হয়েছে যে এটা আমার পরে মনে থাকবে না, আমি সাথে সাথে লিখে রাখি। আমার মোবাইলের নোট আছে, নোটটা আমি খুব ব্যবহার করি। আমি ওখানে নোটে অনেক কিছু লিখে রাখি, যেটা আমার কিছুদিন পরে এটা কাজে লাগতে পারে। আর সবসময় চিন্তা করি, পড়ার সময়টা খুব বেশি পাই না, যখন নেট ছিল না তখন পড়াশোনা করছি বাসায়। অফিসেই আমি পড়াশোনা করি, আমি অফিসে যতটুকু সময় পাই। এখন চাকরি শেষ হলে তারপরে হয়তো পরে সময় পাবো বাসায়। এখন আমি করি কি, যে সিম্পল অল্প একটু পড়ি, পড়ার পরে যেটা আমার মনে হবে যেটা আমি পরে ভুলে যাব, অথবা আগে আমি শুনছি কিন্তু ওই কথাটা আমার এখন মনে পড়ছে, পরে আবার পড়বে না, তখনই সাথে সাথে সব কাজ বাদ দিয়ে আমি আগে মোবাইলে নোট করি, নোটে লিখে রাখি, অথবা বাহ। ডিকশনারি দেখি সেটা কি জিনিস সেটা আগে বের করি। এটা আমার অনেক দিনের অভ্যাস, যে আমি ওই কথাটা গাড়িতে বসে আছি, অফিস থেকে আসছি, বাস মাইক্রোবাসে বসে আছি, তখনই জি, আমি জি। মোবাইলের ডিকশনারি কিছু না কিছু লেখার চেষ্টা করেন। আমরা অনেকেই ফোনটা ইউজ করি কিন্তু ফোনের ফিচারগুলো আসলে ইউজ করা হয় না, তো সেই ক্ষেত্রে আপনি সেটাও করেন। বেশ বেশ চমৎকার এটা। এদিকে আমার হঠাৎ করে বাকি দুজনের কাছে যাওয়ার আগে ছোট করে নাজিয়া আপুর কাছে একটা আবদার হলো যে 2-4 লাইন গান শুনতে ইচ্ছে করছে। আপু আমাদেরকে একটা দুটো লাইন গান শোনাবেন? শেষের সময় এসে মনে হলো আপুর কণ্ঠে আচ্ছা, একটা কিছু শুনতে ইচ্ছে করছে। শিওর। খুব বৃষ্টি হচ্ছে আসলে আমাদের এখানে, আচ্ছা। এবং গতকাল থেকে আজকে থেকে কালকেও হ্যাঁ, বৃষ্টি পড়তেই থাকবে। একটা বৃষ্টির আমাদের গানই গাই এখানেও কিন্তু তাহলে। খুব বৃষ্টি হচ্ছে। তাই হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো এটাই এটাই হবে। श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे, सावन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब, कुंज पथे सखी कैसे जावब, अबला कामिनी रे, सावन गगने ঘোর ঘন ঘটা। তারপর তারপর গেছি ভুলে দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, মনে পড়েছে। উন্মাদ আচ্ছা। পবনে यमुना तर्जित घन घन गर्जित मेघ, दमकत विद्युत पथतरुलुण्ठित थर थर कंपित मेघ, दमकत रीं झीं रीं झीं दरकत नीरद पूंज, शाल पियाले ताल तमाले निबिड़ निधिर गमाया कुंज। বাহ এখানেই শেষ বাহ করে বাহ, যাচ্ছি। চমৎকার চমৎকার। বেশ ভালো লাগলো এই যে বৃষ্টির সময় একটু শুনলাম। ছোট্ট করে একদম ফারহানা, নার্গিস আপু এবং খুকু আপুর কাছে শুনবো। আগে নার্গিস আপু একটু আনমিউট করবেন। নার্গিস আপু আমাকে একটু জানাবেন যে আজকে জেনে রাখুন কাজে লাগবে, আজকে হলো কোন বিষয়টা জেনে রাখা উচিত আপনার মনে হয় যে এখন আসলে এই সময়গুলোতে কোন বিষয়গুলোর খোঁজ খবর রাখা উচিত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঘরে বাড়ি তো সব জায়গায় তো খোঁজ খবর চোখ কান খোলা রাখা তো আমাদের এখন জরুরি হয়ে গেছে। যে অবস্থা, যে ভয়াবহতার মধ্যে দিন কাটাচ্ছি, হ্যাঁ এখন তো ধরেন আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। গেটের প্রতি আমি তো আমার বাসার দেখা যাচ্ছে যে দারোয়ান নাই, সব সময় গেটের প্রতি এখন আমার নজর থাকে যে কে গেল কে আসলো। এই যে এগুলা আগে তেমন ভাবে করতাম না, এখন যেন একদম আমার এটা ডিউটির মধ্যে পড়ে বাহ গেছে। বাহ, চমৎকার। তোমার সিসি ক্যামেরা, তোমার এখন চোখ সিসি হ্যাঁ ক্যামেরা হ্যাঁ, হয়ে গেছে। সেটাই, নিরাপত্তার দিকে খোঁজ রাখা এবং বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রী এই বিষয়ে খোঁজ রাখবেন, এটা আসলে জেনে রাখাও দরকার যে কিভাবে আসলে সেফটি মেনটেন করতে হয়। খুকু আপুর কাছে আসি। খুকু আপু, একদম ছোট্ট করে আজকের বিষয়ে 2 লাইন শুনি আপনার কাছে। আসলে কি বলবো, আমাদের এখন যে পরিস্থিতি দেশের, আমাদের উচিত এখন সবকিছুই মানে খেয়াল রাখা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে স্কুল কলেজ খুলে গেছে, তো স্কুল কলেজে যে নিরাপত্তাটা আছে কিনা ওই ওই জিনিসটা বেশি প্রেফার দেওয়া উচিত। কারণ আমরা যারা বড়রা তারা তো ঠিক আছে, কিন্তু যেহেতু দেশের পরিস্থিতি এখনো আমি মনে করি স্বাভাবিক না,
স্বাভাবিক হতে সময় লাগবে। তো সবকিছুই সেই ক্ষেত্রে স্বাভাবিক হতে আসলে সময় এখন দেশে কি হচ্ছে, দেশকে আসলে সংস্কার করতে, দেশকে নতুন করে গড়তে আমাদের নাগরিক দায়িত্ব কি আছে সেই বিষয়ে পড়াশোনাটাও খুব দরকার, এবং সেই বিষয়ে সকল রকম জেনে রাখার বিষয়গুলো আমাদেরকে জানাতে হবে, নিজেকেও জানতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের স্টুডিওতে 3 জন বন্ধু এসে আমাদেরকে বেশ রঙিন আলাপিত করলেন। অনেক অনেক ধন্যবাদ 3 জনকে। এদিকে আমাদের বন্ধুরা পুরো সময় আমাদের সাথে ছিলেন। লেডিস ক্লাবটা প্রতিদিনই হচ্ছে একদম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। প্রতিনিয়তই কিছু না কিছু জানবার থাকে, লেডিস ক্লাব থেকে হোক আর পৃথিবীর যেখান থেকে হোক না কেন, জানার কোনো শেষ নেই। প্রচুর জানতে থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।